বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে যে উন্মেষের লাল সবুজ দাগানো বইতে তোমাদের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে প্রাণী বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, যে তোমাদেরকে আমরা যে লাল সবুজ দাগানো বইটা যে পড়িয়েছিলাম ক্লাসে লেকচার সুন্দর করে পড়িয়ে দিয়েছিলাম, তো সেটা তোমরা লাল সবুজ দাগানো বইটা তোমরা কিভাবে পড়বা, হ্যাঁ কিভাবে পড়া উচিত সবার, এবং কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে এবং কোন জায়গা থেকে কিভাবে কোয়েশ্চেন আসে, সেটা নিয়ে আজকে আমরা একটু ডিসকাশন করব। আশা করি তোমাদের জন্য এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে। আহ তো তোমাদের সাথে আজকে আমি ক্লাসে আছি ডাক্তার তানভীর আহমেদ। তো আমরা শুরু করি, আসো, যে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায় যে ঘাস ফড়িং। এটা থেকে তোমার মেডিকেলে প্রত্যেক বছর একটা থেকে দুইটা কোয়েশ্চেন চলে আসে, এবং এই অধ্যায়ে দেখবা কোয়েশ্চেন, এই অধ্যায়ের সংখ্যাগুলো ইম্পর্টেন্ট, সংখ্যাগুলো থেকে কোয়েশ্চেন আসছে। আমরা শুরু করে দিই। দেখো, যে প্রথম কথা হচ্ছে আমরা ঘাস ফড়িং কি নামে পরিচিত। তো ঘাস ফড়িং কি নামে বলে? পঙ্গপাল নামে পরিচিত। তারপর আসো, যে খেয়াল করো যে লম্বা অ্যান্টেনা যুক্ত ঘাস ফড়িং এরা কোন গোত্রের? দেখো, টেটিনো নিডি। তাহলে দেখো, লম্বা অ্যান্টেনা যুক্ত ঘাস ফড়িং, এটা আসতে পারে যে লম্বা অ্যান্টেনা যুক্ত ঘাস ফড়িং এর গোত্র কোনটা। আর আমরা সব গোত্র চেনা সহজ আইডি থাকে, আইডিএ। তারপর খেয়াল করো, এই পেজ থেকে যেটা কোয়েশ্চেন আসছে বা আসে, যে পুরো পৃথিবীতে কত হাজার প্রজাতির ঘাস ফড়িং আছে? দেখো, 20,000 প্রজাতির ঘাস ফড়িং। কিন্তু বাংলাদেশে কয়টা পাওয়া যায়? বাংলাদেশে পাওয়া যায় 20 প্রজাতি। তাহলে এই দুইটা জিনিস কনফিউশন করা যাবে না। কোশ্চেনটা মনোযোগ দিয়ে পড়তে হবে, কি চেয়েছে যে তোমার পুরো পৃথিবীতে পাওয়া যায়। যদি কোশ্চেন আসে পুরো পৃথিবীতে কত হাজার ঘাস ফড়িং পাওয়া যায়, 20,000ও থাকবে, 20ও থাকবে, 2,000ও থাকবে, 200ও থাকবে, তাহলে অ্যান্সার হবে কি 20,000। আর যদি বলে বাংলাদেশে এই পর্যন্ত কতগুলা প্রজাতির ঘাস ফড়িং এর সন্ধান পাওয়া গেছে, তাহলে কি অ্যান্সার হবে? এটা 20 প্রজাতি। তারপর আসো, যে ঘাস ফড়িং কোন শ্রেণী? তাহলে ঘাস ফড়িং শ্রেণীর নাম কি? ইনসেক্টা ক্লাসটা। তাহলে ঘাস ফড়িং এ কেন ইনসেক্টা? ইনসেক্টের মধ্যে যেটা, তাদের পতঙ্গ বলি, তাই পতঙ্গ শ্রেণীভুক্ত কেন বলা হয়? ব্যাখ্যাগুলো কি কি? ঘাস ফড়িং যে বৈশিষ্ট্য, তাহলে কি কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল আছে, মস্তক বক্ষ উদরে বিভক্ত আমরা জানি, তারপর পুঞ্জাক্ষী আছে জানি, তারপর অ্যান্টেনা, তারপর সন্ধিযুক্ত পা কতগুলো? 3 জোড়া সন্ধিযুক্ত পা আছে। তারপর তাহলে সন্ধিযুক্ত পা থাকার কারণে ওদেরকে আমরা পতঙ্গ বা ইনসেক্টা বলি। এক জোড়া ডানা আছে, ট্রাকিয়া আছে, তারপর তোমার রক্ত সংবহন তো কেমন? মুক্ত ধরনের। তারপর তো রেচন অঙ্গের নাম কি? ম্যালপিজিয়ান নালিকা। তাহলে প্রত্যেকটা কথা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসতে পারে। যে ঘাস ফড়িং কি ইনসেক্ট বা পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী বলা হয় কেন? কোন বৈশিষ্ট্যের কারণে, বা কোনটা পতঙ্গ শ্রেণীভুক্ত বৈশিষ্ট্য নয়? তাহলে এইভাবে তোমার কোশ্চেন গুলো দিতে পারে। এখান থেকে যেটা আসে, যে ঘাস ফড়িং এর কোন পর্ব? তাহলে ঘাস ফড়িং আমরা সবাই জানি ঘাস ফড়িং কি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তারপর যেটা আসবে, যে ঘাস ফড়িং এর স্পিসিস বা প্রজাতি কোনটা, বা ঘাস ফড়িং এর সাইন্টিফিক নেম বা বৈজ্ঞানিক নাম কি বলি আমরা? পোকিলোসেরাস পিকটাস। মনে রাখবা, ফড়িং, ফড়িং থেকে মনে রাখবা, পোকিলোসেরাস পিকটাস। খুবই ইম্পর্টেন্ট এটা। তারপর তোমাকে এই যে ক্লাসটা মনে রাখতে হবে, আমরা একটু আগে পড়েছিলাম ঘাস ফড়িং কি ইনসেক্টা। ব্যাখ্যাগুলো একটু দেখো, কেন আমরা আর্থ্রোপোডা বলি? ঘাস ফড়িং কি সন্ধিপদী কারণে, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল, এইসব কারণে। ইনসেক্টটা কেন বলি? কারণ ওদের হচ্ছে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলে বিভক্ত, মস্তক বক্ষ উদর। এটা কোশ্চেনে দিতে পারে কেন বলা হচ্ছে। তারপর ফ্যামিলিটা তোমরা মনে রাখবা, ফ্যামিলিটা মনে রাখবা পির্গোমরফিডি। যে ঘাস ফড়িং এর ফ্যামিলি হচ্ছে পির্গোমরফিডি, পির্গোমরফিডি, পির্গোমরফিডি। তাহলে ঘাস ফড়িং এর ফ্যামিলিকে আমরা কি বলবো? পির্গোমরফিডি। তারপর আসো, যে সেটা হচ্ছে আরেকটা এখানে কোশ্চেন আসতে পারে, যে ঘাস ফড়িং তোমার প্রতিকূল পরিবেশে কত কিলোমিটার যেতে পারে? তার মনে রাখবো, ঘাস ফড়িং প্রতিকূল পরিবেশে কত কিলোমিটার যেতে পারে? 15 কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট। দেখেন, প্রতিকূল জায়গা লাগাইলে অনুকূল পরিবেশে, যে ঘাস ফড়িং ডেইলি 15 কিলোমিটার, কত কোন পরিবেশে? প্রতিকূল পরিবেশে। তাহলে প্রতিকূল পরিবেশে কত কিলোমিটার? 15 কিলোমিটার। তারপর আসো, যে খেয়াল করো, যে ঘাস ফড়িং কি আমরা কি বলি? দেহটা দেখতে কি সরু লম্বাটে, হ্যাঁ এগুলো তোমার কম ইম্পর্টেন্ট। যেটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারপর ঘাস ফড়িং কালার কেমন? হলদে সবুজ, ডোরা কাটা দাগ থাকে। হ্যাঁ, তারপর আসো,
যে এখানে খেয়াল করো যে ঘাস ফড়িং কি খায় আসলে, আমরা জানি ওরা কি ঘাস লতা পাতা খায়, তাহলে আসতে পারে ঘাস ফড়িং কি জাতীয় প্রাণী, তৃণভোজী বা শাকাশী, বা ইংলিশ বলে হার্বিভোরাস। এই কথাগুলো তোমার পরীক্ষা আসার মতো, বা পরীক্ষায় এভাবে কোশ্চেন গুলো দিবে আর কি। তারপর ঘাস ফড়িং আমরা জানি আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, তার মানে ঘাস ফড়িংও কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারপর তুমি দেখো এখানে, এখানে তুমি খেয়াল করলে তুমি বুঝতে পারবা, দেখো ছবিটা দেখে দেখে পড়বো, দেখো অ্যান্টেনা আছে, কোশ্চেন ঘাস ফড়িং এর নিচে কোনটা ঘাস ফড়িং পার্ট বা পার্ট নয়, ওসেলাস আছে, পুঞ্জাক্ষী আছে, মুখোপাঙ্গ আছে, মাথা, তারপর হ্যাঁ, তারপর উদর, হ্যাঁ, তার বক্ষ, বক্ষ তিন ভাগ, অগ্র মধ্য পশ্চাৎ, তারপর ডানা আছে, দেখো এগুলো ছবি দেখে দেখবা। এখন যেটা খেয়াল করো যে ঘাস ফড়িং এর কিউটিকলটা কি দিয়ে নির্মিত, আমরা যে ঘাস ফড়িং এর যে কিউটিকল আছে সেটা কি দিয়ে নির্মিত, মনে রাখবে কাইটিন দিয়ে নির্মিত। তারপরে ঘাস ফড়িং এর যে বহিঃকঙ্কাল সেটা কি কি নিঃসৃত পদার্থ কোত্থেকে তৈরি, হাইপোডার্মিস থেকে। আর ওদের বহিঃকঙ্কালের প্রত্যেকটা পার্টকে আমরা কি বলি, স্ক্লেরাইট। তাহলে প্রত্যেকটা কথা তোমার এখানে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আরেকটা কথা ইম্পর্টেন্ট এখানে, যে স্ক্লেরাইট যে খণ্ডগুলা, যে বহিঃকঙ্কাল যে খণ্ডগুলা স্ক্লেরাইট বলতেছি, এগুলো একটা পর্দার মতো জিনিস দিয়ে আবৃত থাকে, সে কানেকশন থাকে, নাম কি, সূচার দিয়ে ওরা কানেক্টেড বা আবৃত থাকে প্রত্যেকটা স্ক্লেরাইট আরেকটার সাথে। তো যেটা আমরা যে ঘাস ফড়িং যে অঞ্চলায়ন বলি, যে ঘাস ফড়িং কোনটা পাওয়া যায়, অঞ্চলায়ন পাওয়া যায়, হ্যাঁ, যে বা টেকমেটাইজেশন বলি, যে মস্তক, বক্ষ, উদর। যেটা ইম্পর্টেন্ট যে ওদের মস্তকের মধ্যে আমরা কি কি পাবো, আমি ছবিতে দেখলাম পুঞ্জাক্ষী আছে, অ্যান্টেনা আছে, পুঙ্খপাঙ্গ, তা আসতে পারে ঘাস ফড়িং এর মস্তকের পার্ট নিচের কোনটা বা কোনটা নয়। আবার ঠিক সেম বক্ষর পার্ট কোনটা, তাহলে 3 জোড়া পা, পা কত জোড়া, 3 জোড়া। এই অধ্যায়কে তুমি মনে করো, এই অধ্যায় না সবকিছুর ক্ষেত্রে যেখানে জোড়া আছে টি মনে রাখতে হবে, কারণ স্যাররা অনেক সময় দিয়ে দিল তোমার ঘাস ফড়িং এর পা কয়টি, পা যদি 3 জোড়া মানে কি 6টি, আবার ঘাস ফড়িং ডানা কয়টি, তাহলে 2 জোড়া মানে 4টি। তাহলে এইভাবে তোমার জোড়াও মনে রাখতে হবে, টিও মনে রাখতে হবে, দুইভাবে কোশ্চেন দিতে পারে এবং দেয়। তারপরে তোমার আরেকটা মনে রাখবা, বক্ষতে তোমার কি থাকে, বক্ষ তো তোমার কিন্তু শ্বাসরন্ধ্র থাকে, হ্যাঁ, বক্ষ তো শ্বাসরন্ধ্র থাকে, মনে রাখতে হবে। স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র আমরা বক্ষ অঞ্চলও পাবো। আর উদর খেয়াল করো, উদরের পার্ট কি কি, স্পাইরাকল, শ্বাসরন্ধ্র, জননাঙ্গ গুলা উদরে থাকে, জাস্ট পার্ট গুলা কোনটাতে কি থাকে এটা পরীক্ষা ইম্পর্টেন্ট। তারপর এখন আসো মস্তকের পার্ট, আমরা একটা করে চলে আসি, যে যে ঘাস ফড়িং এর মস্তক কয়টা ভ্রূণীয় খণ্ডকে তৈরি, 6টা ভ্রূণীয় খণ্ড। তারপর এখানে আবার কোশ্চেন আসতে পারে যে ঘাস ফড়িং এর মস্তটা দেখতে কিসের মতো, নাশপাতি আকৃতির, এবং ঘাস ফড়িং এর মস্তক কি বলা হয়, হাইপোগনেথাস, মানে ওদের মুখছিদ্রটা কি নিচের দিকে নিম্নমুখী মস্তকের নিচে অবস্থান করে, এটা বলে হাইপোক, তাহলে ঘাস ফড়িং মস্তকে কি বলা হয়, হাইপোগনেথাস। তারপর ইম্পর্টেন্ট যে যে মস্তকের বহিঃকঙ্কালের পার্ট নিচের কোনটা বা কোনটা নয়, এটা কোশ্চেন আসতে পারে। কি কি আছে অংশ, ভার্টেক্স, জেনা, তারপর ফ্রন্স, হ্যাঁ, তারপর ক্লাইপিয়াস। তাহলে এগুলো হচ্ছে তোমার ওর বহিঃকঙ্কালের পার্ট, হ্যাঁ, বহিঃকঙ্কালের পার্ট, এটা ইম্পর্টেন্ট, যে বহিঃকঙ্কালের পার্ট গুলোর নাম কি। তারপর আসো যে পুঞ্জাক্ষী, আমরা জানি মস্তক পুঞ্জাক্ষী আসতে পারে, যে পুঞ্জাক্ষী কতগুলো থাকে, পুঞ্জাক্ষী থাকে 1 জোড়া মানে 2টা। তারপর ওসেলি বা সরলাক্ষী কয়টা থাকে, সেটা মনে রাখবা 3টা, এটা ইম্পর্টেন্ট। তারপর ওদের অ্যান্টেনা কতগুলো থাকে, 1 জোড়া থাকে মানে 2টা। পুঞ্জাক্ষীতে আসো, যে যে আমরা জানি যে মস্তকে থাকে, এটা আমরা জানি, এটা ইম্পর্টেন্ট যে পুঞ্জাক্ষীর একক কি, আসে যে পুঞ্জাক্ষীর গঠন এবং কাজের এককে কি বলা হয়, তাহলে ওমাটিডিয়া, ওমাটিডিয়াম বলি। তারপর আমরা জানলাম, এখন খেয়াল করো যে ওসেলি, ওসেলিতে আমরা দেখলাম যে ওসেলির মধ্যে কি থাকে, 3টা থাকে, হ্যাঁ, যে মাথার মধ্যে থাকে ওরা। তো ওসেলাসটা কি, ওসেলাস আসতে পারে যে 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 লেন্স থাকে নিচের কোনটা, ওসেলিতে লেন্স থাকে কিন্তু। তারপর এখানে আবার কি থাকে, আলোক সংবেদী কোষ থাকে। তারপরে আসো যে অ্যান্টেনা, যে যে অ্যান্টেনার মধ্যে আসতে পারে যে অ্যান্টেনার পার্ট নিচের কোনটা, অ্যান্টেনা কয়টা পার্ট নিয়ে গঠিত, 3টা, এটা আসতে পারে, কোনটা কয়টা পার্ট এবং কি কি, বা কোনটা পার্ট নয়, স্ক্যাপ, পেডিসেল, ফ্ল্যাজেলাম। আবার আরেকটা কোশ্চেন আসছে, ফ্ল্যাজেলামের মধ্যে কয়টা খণ্ড পাওয়া যায়, ফ্ল্যাজেলামের খণ্ড পাওয়া যায় কয়টা, 25টা খণ্ড পাওয়া যায়, খণ্ড হচ্ছে কি কয়টা, 25টা, দেখো সবুজ কালি দিয়ে চিহ্নিত। তারপর এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে, ঘাস ফড়িং এর এখন আমরা সেই মাথার মধ্যে কি থাকে, মুখপাঙ্গ থাকে,
এখানে যেটা পরীক্ষায় আসে বা আসতে পারে যে ঘাস ফড়িং এর মুখ উপাঙ্গ কি বলা হয়, মনে রাখবা কি বলে, চর্বণ উপযোগী বা ইংলিশে বলে কি ম্যান্ডিবুলেট, দুইটাই আসতে পারে। তারপর ওদের মুখ উপাঙ্গের পার্ট কয়টা, ঘাস ফড়িং এর মুখ উপাঙ্গের আমরা পার্ট কয়টা পাই, পাঁচটা। প্রথমত মনে রাখতো কয়টা, পাঁচটা। তো মুখ উপাঙ্গের জাস্ট পার্টের নামগুলো তোমাকে মনে রাখতে হবে, কি কি আছে। যে যে ঘাস ফড়িং এর মুখ উপাঙ্গ নিচের কোনটা বা কোনটা নয়, এভাবে দিবে কোশ্চেন গুলা। দেখো ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা। হ্যাঁ, ম্যান্ডিবল ম্যাক্সিলা মানে ল্যাবিয়াম একটা হাইপোফ্যারিংস। খেয়াল করো যে একটা একটা করে খেয়াল করো যে ল্যাব্রাম, হ্যাঁ, যে কোশ্চেন আসে উপরের ওষ্ঠ বা উপরের ঠোঁট গঠন করে কে, ল্যাব্রাম, এটা পরীক্ষা আসতে পারে। তারপর আসতে পারে ল্যাব্রামের কাজ নিচের কোনটা, তাহলে খাবার ধরে রাখতে হেল্প করে। তারপর তোমার হচ্ছে ম্যান্ডিবলের দিকে ঠেলে দিয়ে স্বাদ নিতেও সাহায্য করে, স্বাদ নিতেও কে সাহায্য করে, তোমার এই ল্যাব্রাম। তারপর ম্যান্ডিবল থেকে আসতে পারে যে ম্যান্ডিবল, যে ম্যান্ডিবল কি আছে, দাঁত আছে। ম্যান্ডিবলের নাম আরেকটা নাম কি, ম্যান্ডিবল আরেকটা নাম চোয়াল বলি। তো ম্যান্ডিবল কয়টা থাকে এটা মনে রাখতে, ম্যান্ডিবল থাকে কিন্তু দুইটা। হ্যাঁ, দুই পাশে দুইটা থাকে। তাহলে ম্যান্ডিবলের যদি দাঁত থাকে তাহলে কোশ্চেন আসছে ম্যান্ডিবলের কাজ কি। এটা খুব ইম্পর্টেন্ট। ম্যান্ডিবল কি করে, খাদ্যটাকে কেটে কেটে তোমার চিবানোর, চোয়ালে সাহায্য করে। ওকে, তাহলে মানে কাটতে সাহায্য করে। তারপর আসো যে ম্যাক্সিলা, ম্যাক্সিলা খেয়াল করো যে মনে রাখবো হচ্ছে ওদের ম্যান্ডিবল যেমন দুইটা, ম্যাক্সিলাও দুইটা। এটা ইম্পর্টেন্ট যে তোমার এখানে যে ম্যাক্সিলার পার্ট কি, অংশ কি, অংশ কি কি দেখো, কার্ডো টাইপস, লেসিনিয়া, গ্যালিয়া। তো এগুলো হচ্ছে তোমার ম্যাক্সিলার পার্ট, কার্ডো টাইপস, লেসিনিয়া আর গ্যালিয়া। তারপর যেটা আসে যে ম্যাক্সিলারি পাল্প কই থাকে, তাহলে ম্যাক্সিলারি পাল্প পাওয়া যায় ম্যাক্সিলাতে, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। তারপর আসতে পারে ম্যাক্সিলারি পাল্পের কাজ কি। তারপর আসতে পারে ম্যাক্সিলারি পাল্প কি জাতি, কি কি এটা, এটা একটা সংবেদী অঙ্গ। কাজ কি করে দেখো, সে অ্যান্টেনা এবং পায়ের অগ্রভাগ পরিষ্কার অংশগ্রহণ করে, খাদ্যবস্তুর হরণ প্রতিরোধ করে। তারপরে খেয়াল করো আমরা উপর ওষ্ঠ পড়লাম, এখন আরেকটা কোশ্চেন আসছে যে নিচের ওষ্ঠ গঠন করে কে, নিচের ওষ্ঠ বা অধোষ্ঠ গঠন করে হচ্ছে ল্যাবিয়াম। তারপর ল্যাবিয়াম, দেখো যেটা বললাম যে অধোষ্ঠ গঠন করে এটা কোশ্চেন আসতে পারে, ল্যাবিয়াম। তারপর ল্যাবিয়ামের অংশ কয়টা, এটা কোশ্চেন আসতে পারে, মেন্টাম আর সাবমেন্টাম। তারপরে ম্যাক্সিলার, ম্যাক্সিলির দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি মনে করে কাকে, ল্যাবিয়ামকে। তাহলে এখন এই যে ছবিগুলো দেখো আমরা যা যা বললাম,
কোয়েশ্চেন আমরা দেখলাম যে ঘাস ফড়িং এর তোমার মুখপাঙ্গ আমরা পেলাম হচ্ছে 5 ধরনের। দেখো 5 ধরনের পেলাম। তারপর একটা তোমার আছে যে হাইপোফ্যারিংস বা আমরা যেটাকে উপজিহ্বা বলি যেটা। তাহলে এখানে দেখো পার্ট গুলো, এখানে তুমি ছবি দেখলে বুঝতে পারবে। ম্যাক্সিলাতে দেখো, ম্যাক্সিলের পাল্প পাওয়া যায় কোথায়? ম্যাক্সিলাতে। আবার একটা আছে ল্যাবিয়াল পাল্প পাওয়া যায় কোথায়? ল্যাবিয়ামে। এটা ইম্পর্টেন্ট। আমরা এখানে দেখলাম যে কোশ্চেন আসতে পারে যে ঘাস ফড়িং মুখপাঙ্গ কয় ধরনের? তার 5 ধরনের। 5 ধরনের। আর যদি পরীক্ষা আসে যে ঘাস ফড়িং এর মুখপাঙ্গ কয়টি, তাহলে এখানে হিসাব করে 1 2 3, ছবিটা খেয়াল করো 60টা আছে। যদি আসে কয়টি, তাহলে অ্যান্সার হবে 60টি। তারপরে যদি আসে যে কয় সেট, তাহলে পুরোটাকে মিলে বলা হয় 1 সেট। তাহলে পুরোটাকে মিলে এক, তাহলে 3 পেঁচানো যাবে না। যদি আসে ঘাস ফড়িং এর মুখপাঙ্গ কয় ধরনের? 5 ধরনের। কয়টি? 60টি। কয় সেট? 1 সেট। এই যে আমরা ল্যাবিয়াল পাল্প, ল্যাবিয়ামে ল্যাবিয়াল পাল্প থাকে। ল্যাবিয়াল পাল্পের কাজ কি? সে ফসকে যাওয়া রোধ করে, চর্বিত খাদ্য মুখে প্রবেশ করে। এগুলো পরীক্ষা ইম্পর্টেন্ট। ল্যাবিয়াল পাল্প কি জাতীয় একটা অঙ্গ? সংবেদনশীল অঙ্গ। এবং ও মেনলি কি করে? খাদ্য নির্বাচনে সাহায্য করে, কোন জাতীয় খাদ্য সে খাবে। হাইপোফেরিং, যেটা আমরা উপজিহ্বা বলি, এটা কি করে? খাবারটাকে লালার সাথে মিক্স করে। এটা হলো কাজ। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর বক্ষ, যে ঘাস ফড়িং এর বক্ষ কয়টা অংশ? 3টা অংশে, অগ্র মধ্য পশ্চাৎ। পরীক্ষা যেটা আসবে যে ঘাস ফড়িং এর বক্ষ অঞ্চলের পৃষ্ঠদেশকে কি বলে? টার্গাম। অঙ্কীয় দেশকে কি বলে? অঙ্কীয় নিচের অংশ স্টার্নাম বলে। আর পার্শ্ব দেশে কি থাকে? প্লিউরন। তাহলে আসতে পারে যে প্লিউরন ঘাস ফড়িং এর বক্ষ অঞ্চলে কোন দিকে থাকে? পাশে। স্টার্নাম কোন দিকে থাকে? অঙ্কীয়। এরকম তোমার কোশ্চেনগুলো দিতে পারে। তারপর আসো একটা কোশ্চেন আসে যে ঘাস ফড়িং এর বক্ষ অঞ্চলে কয় জোড়া শ্বাসরন্ধ্র থাকে? তাহলে খুব ইম্পর্টেন্ট, 2 জোড়া মানে কয়টি? 4টি। যেখানে বললাম জোড়া, সেখানে তোমাকে মনে রাখতে হবে, টিও মনে রাখতে হবে। তারপর খেয়াল করো ডানা। ঘাস ফড়িং ডানা আমরা জানি 2 জোড়া মানে 4টা। যেটা কোশ্চেন আছে যে ঘাস ফড়িং এর সামনের, সামনের ডানাকে কি বলে? সামনের ডানাকে কি বলে? এলিট্রা। বারাটা নাম বলে টেকমিনা। খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপর পা কয় জোড়া? আমরা জানি 3 জোড়া বা 6টা। কয়টা খণ্ড? 5টা খণ্ড। কি কি আছে? পার্টগুলো কি কি? বা নিচের ঘাস ফড়িং এর পায়ের অংশ নয় কোনটা বা অংশ কোনটা? তো কি কি আছে? কক্সা। ছবি দিয়ে খেয়াল করো, কক্সা, ট্রোকেন্টার, ফিমার। আমাদের যেমন ফিমার, ওদেরও ফিমার আছে। আমাদের টিবি, ওদেরও টিবি আছে। হ্যাঁ, তারপর টার্সাস। তাহলে এগুলো খেয়াল করবো। এগুলো হচ্ছে ওদের যে তোমার ঘাস ফড়িং এর পায়ের পার্ট। আর টার্সাসের মধ্যে আবার প্রশ্ন আছে, টার্সাসের প্রতিটা খণ্ডককে কি বলে? টার্সাসের প্রত্যেকটা খণ্ডককে আমরা কি বলবো বলো? টার্সোমেয়ার। তাহলে সবুজগুলো একটু তুলনা একটু কম ইম্পর্টেন্ট দিয়ে পড়বা, কারণ আমাদের লালগুলো হচ্ছে মাস্ট টু নো। অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে, এগুলো থেকে কোশ্চেন আসবে ইনশাল্লাহ। তারপরে খেয়াল করো যে তাদের যে নখর দুইটার মাঝে জিনিস থাকে, নাম কি? পালভিলাস। পালভিলাস কই থাকে? ওদের নখরের মাঝে, নখর দুইটার মাঝে। তারপর ওরা পা দিয়ে লাফিয়ে দূরের পথ অতিক্রম করতে পারে। আমরা জানি ঘাস ফড়িং লাফিয়ে লাফিয়ে চলে, এই কারণে ওদের পাকে কি বলে? তাহলে ঘাস ফড়িং এর পাকে কি বলা হয়? সেলটাটোরিয়াল পা। সেলটাটোরিয়াল পা। তাহলে সেলটাটোরিয়াল পা কাদের, কোন প্রাণীদের, কোন প্রাণীদের পাকে বলে? ঘাস ফড়িং এর পাকে। উদর থেকে যেটা আসে, প্রথম কথা, উদরের মধ্যে খণ্ডক কয়টা? 8টা, 9টা, 10টা, 11টা। তাহলে উদরের মধ্যে খণ্ডক হচ্ছে তোমার হচ্ছে 11টা। এটা প্রথম কথা মনে রাখতে হবে পরীক্ষার জন্য। আরেকটা কোশ্চেন কিন্তু আসতে পারে যে উদরের মধ্যে ঠিক সেম, যে উদরীয় খণ্ডগুলো সম্পূর্ণ অসম্পূর্ণ। তার উদরীয় খণ্ডকগুলা যে ওদের কি, ওদের শুধুমাত্র অঙ্কিত শেষ স্টার্নাম থাকে আর পৃষ্ঠতে টার্গাম থাকে। মনে রাখতে হবে প্লিউরন থাকে না কোথায়? প্লিউরন কিন্তু উদরে থাকে না, এটা খুব ইম্পর্টেন্ট। আর থাকে কোথায়? বক্ষতে কিন্তু প্লিউরন থাকে। উদরের মধ্যে প্রথম কথা কি কি পার্ট আছে মনে রাখতে হবে আগে। নাম টিম্প্যানাম আছে, শ্বাসরন্ধ্র আছে, পাই এবং বহির্জননাঙ্গ। কোশ্চেন আসে যে উদরের পার্ট নিজের কোনটা বা কোনটা নিয়ে কোশ্চেন দিতে পারে। টিম্প্যানামের আর একটা নাম আমরা কি বলি? শ্রবণথলি। কোশ্চেন আসতে পারে টিম্প্যানাম উদরের যে 11টা খণ্ড কোন খণ্ডকে সে যুক্ত? তাহলে প্রথম খণ্ড, প্রথম খণ্ডকের প্রতিপাশে। আর শ্বাসরন্ধ্র, শ্বাসরন্ধ্র উদরের মধ্যে কতগুলা থাকে? মনে রাখতে হবে 8 জোড়া। 8 জোড়া থাকে উদরের মধ্যে। শ্বাসরন্ধ্র থাকবে কত? 8 জোড়া মানে কয়টি? 16টি। মানে 8 জোড়া মানে 16টি। এবং
11টা যে খণ্ডক, তার মধ্যে কোন খণ্ডকগুলোর মধ্যে শ্বাসরন্ধ্র থাকে এটা আসতে পারে, উদরের কোন খণ্ডক শ্বাসরন্ধ্র থাকে। তাহলে প্রথম 8টা খণ্ডক। তাহলে এইভাবে তোমার এই মেইন কথাগুলো তোমার এইভাবে পড়তে হবে। তাহলে তোমার তারপর খেয়াল করো পায়ু এবং বহির্জননাঙ্গ। হ্যাঁ, দেখো ওদের পুরুষের মধ্যে দেখো কি পাওয়া যায়, আসতে পারে সুপ্রা অ্যানাল পার্ট। কার পার্ট? পুরুষ ঘাসপানি, স্ত্রী ঘাসপানি। পুরুষ ঘাসপানি পার্ট। অ্যানাল সার্কিক কার পার্ট? পুরুষ না স্ত্রী ঘাসপানি? পুরুষ ঘাসপানি। এখান থেকে আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে অভিপোজিটর পাওয়া যায় কার? স্ত্রী ঘাসপানি নাকি পুরুষ ঘাসপানি? বা নিচের কোনটি স্ত্রী ঘাসপানি পার্ট? অপশন দিয়ে দিল সুপ্রা অ্যানাল পার্ট, অ্যানাল সার্কি, অভিপোজিটর। তারপর আরেকটা দিল ধরো কি বলে তোমার যে কোনো 8টা সাবজেনিটাল প্লেট দিয়ে দিল। এগুলো সবগুলোর অ্যান্সার হবে কি? তাহলে অ্যান্সার হবে কি? অভিপোজিটর হচ্ছে তোমার স্ত্রী ঘাসপানি পার্ট। দেখো দেখো পুরুষ আর স্ত্রী ঘাসপানি পার্ট যে আকারে বড় কি? স্ত্রী বড়, পুরুষ ছোট। যেখানে এক পার্ট ভালো করে মনে রাখবা। আমরা এই যে বললাম এখানে আসতে পারে যে সাবজেনিটাল প্লেট কার পাওয়া যায়, সুপ্রানাল প্লেট কার পাওয়া যায়, অ্যানাল সার্কি কার পাওয়া যায়। এই দেখো সুপ্রানাল পার্ট, এগুলো সব কার পাওয়া যায়? পুরুষ ঘাসপানিকে। আর স্ত্রী ঘাসপানি মেইনলি কি পাওয়া যায়? অভিপোজিটর। খুবই খুব ইম্পর্টেন্ট। ওভাম থেকে হ্যাঁ, ওভাম মানে ডিম্বাণু বলি আমরা। তারপরে কোনটা কোথায় থাকে? হ্যাঁ, সাবজেনিটাল প্লেট থাকে যে যে থাকবে, এগুলো কোথায়? তোমার উদরের মধ্যে। হ্যাঁ, এগুলো সব উদরের পার্ট। তাহলে সাবজেনিটাল প্লেট থাকবে প্লেট 9ম খণ্ডকে, অ্যানাল সার্কি থাকবে 10ম খণ্ডকে, সুপ্রানাল পার্ট থাকবে কত? 11তম খণ্ডকে। তাহলে কোনটা কোন খণ্ডকে থাকে তারপর এটা মনে রাখতে হবে। 9, 10, 11 সিরিয়াল মনে রাখবা। সাবজেনিটাল প্লেট 9, অ্যানাল 10, তার সুপ্রানাল পার্ট কোন খণ্ডকে থাকে? 11 খণ্ডকে। তারপর আসতে পারে অভিপোজিটর কোন খণ্ডকে থাকে? 9ম খণ্ডকে। 9ম খণ্ডকের থাকে মিলে অভিপোজিটরটা। তাহলে এখান থেকে এইভাবে কোশ্চেন গুলো দিতে পারে। দেখো ছবিগুলো দেওয়া আছে, অভিপোজিটর কোনটার কি ছবি। তারপর আমরা যেহেতু জানি কি ঘাসফড়িং এর গহ্বর কি, ঘাসফড়িং কি অ্যাসিলোমেট না সিরোসিলোমেট না প্রকৃত সিলোমেট? তাহলে ঘাসফড়িং হচ্ছে প্রকৃত সিলোমেট, মানে সিলোম আছে। ঘাসফড়িং এর সিলোমটার নাম আমরা কি বলি? সিলোম কি বলে? মিক্সোসিল বলে। কেন মিক্সোসিল বলি? কারণ এটা ব্লাস্টোসিল আর সিলোম মিলে তৈরি হয়। ঘাসফড়িং এর যে মিক্সোসিলের মধ্যে রক্ত থাকে, যে ওটা আরেকটা নাম কি বলি আমরা? হিমোসিল বলি। যে ঘাসফড়িং এর মিক্স মানে যে সিলোমটা, এটাকে এটা সিলোমের নাম কি আসলে? হিমোসিল বলি, কারণ হিমো মানে কি রক্তে পূর্ণ থাকে। তারপর আসো যেটা ইম্পর্টেন্ট, ওদের রক্ত সংবহন তন্ত্রের, ওদের পৃষ্ঠদেশের মধ্যে থাকে রক্ত। রক্ত সংবহন কোন দিকে থাকে? পৃষ্ঠদেশে, মানে উপরের দিকে থাকে, পিঠের দিকে। অ্যাওর্টা, হৃদযন্ত্র এগুলা। আর ওদের নিচের দিক মানে অঙ্কীয় দেশে থাকে স্নায়ুরজ্জু। আসতে পারে স্নায়ুরজ্জু কই থাকে? পশ্চিমনালী কই থাকে? দেহের মাঝ বরাবর। খুব ইম্পর্টেন্ট যে ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্র। ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্র প্রধান পার্ট কি? পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি। যেটা কোশ্চেন আসে ঘাসফড়িং এর পৌষ্টিক গ্রন্থ নিচের কোনটি বা কোনটি নয়? তিনটার মধ্যে একটা দিয়ে দিবে। লালা গ্রন্থি, মেসেন্টার অন্ত আবরণাটা, হ্যাপাটিক সিকা, ধরো আটা দিয়ে দিলে হচ্ছে লিভার বা যকৃৎ। পৌষ্টিক গ্রন্থি নয় কোনটা হবে? যকৃৎ। পৌষ্টিক নালীর পার্ট আমরা কি জানি? স্টোমোডিয়াম মানে অগ্র পৌষ্টিক নালী, মেসেন্টার বা মধ্য, প্রক্টোডিয়াম মানে পশ্চাৎ। এখানে ঠিক সেম কোশ্চেন আসতে পারে, স্টোমোডিয়ামের পার্ট বা অগ্র পৌষ্টিক নালীর পার্ট নিচের কোনটা বা কোনটা নয়? আমাদের মতো খেয়াল করে মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ক্রপ আছে ওদের মধ্যে। দেখো ওদের ক্রপটা কার পার্ট? স্টোমোডিয়ামের পার্ট। আর একটা কোশ্চেন, গিজার্ড কোন অংশে থাকে পৌষ্টিক নালীর? স্টোমোডিয়ামে। তবে প্রক্টোডিয়াম, মেসেন্টারন এটার নাম কি? পাকস্থলী বলি। ওদের মেসেন্টারনটাকে আমরা বলি কি? পাকস্থলী। এখান থেকে প্রক্টোডিয়াম থেকে যেটা কোশ্চেন আসে যে পশ্চাৎ পৌষ্টিক নালী পার্ট নিচের কোনটা বা কোনটা নয়, এটা আসতে পারে। ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ুছিদ্র। আমাদের মতো ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ুছিদ্র। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে যে কোনটি পার্ট বা পার্ট নয়, বা ডিরেক্ট দিতে পারে যে ক্রপ নিচের কোন, পৌষ্টিক নালী নিচে কোনটা। ক্রপ তোমার পৌষ্টিক নালী কোন জায়গায় থাকে? হ্যাঁ, এবার কোশ্চেন দিতে পারে। তারপর আমরা একটা খেয়াল করি এখান থেকে কিভাবে কোশ্চেন আসে। যে প্রথম কথা হচ্ছে স্টোমোডিয়াম বা যেটা আমরা অগ্রপৌষ্টিক, যে ভ্রূণীয় কোন স্তর থেকে আসে? ভ্রূণীয় একটোডার্ম। তারপরে তারপরে যেটি প্রাকমৌখিক প্রকোষ্ঠ বা সিবেরিয়াম নামক প্রকোষ্ঠের গোড়ায় অবস্থিত ছিদ্র বিশেষ। মুখছিদ্রে কি থাকে? দেখো ওদের মুখছিদ্রকে আমরা কি বলি? মুখছিদ্রে কোথায় থাকে? সিবেরিয়াম থাকে, প্রাকমৌখিক প্রকোষ্ঠে। তারপর যেটা আসতে পারে যে ওদের যে খাদ্য চূর্ণ বিচূর্ণ হয় কোথায়? তাহলে ক্রপে। তাহলে খাদ্য চূর্ণ বিচূর্ণ হয় কোথায় তোমার?
ক্রপে। তারপর যেটা কোশ্চেনে আসতে পারে যে পরিপাকের সূত্রপাত ঘটায় কে, বা ঘাস ফড়িং এর কোন অংশে পরিপাকের সূত্রপাত ঘটে, মনে রাখবে ক্রপ। তারপর গিজার্ড বা প্রোভান্টিকুলাস প্রথম করে কার পার্ট, এটা অগ্রপোষিক নালীর। তারপরে খেয়াল করো গিজার্ডের অংশ কি কি, দেখো গিজার্ডে অংশ নিচের কোনটা বা কোনটা নয়, 6টা দাঁত থাকে, 6টা অনুলম্ব ভাঁজ থাকে, চুল থাকে, 6টা পেট থাকে, তাহলে কতগুলো আছে, অনেকগুলো, 6 পেলাম আমরা। হ্যাঁ, গিজার্ড হলো সব 6ময়। তারপর মেসেন্টারন, যেটা একটা নাম মধ্য বা একটা নাম বলি পাকস্থলী। প্রথম কথা হচ্ছে এটা ভ্রূণীয় কোন স্তর থেকে আসছে, তাহলে ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে, মানে ভিতর স্তর থেকে। কোশ্চেন যেটা আসতে পারে ওদের যে পাকস্থলী যে পর্দাটার নাম কি, ওদের পাকস্থলী যে পর্দা থাকে নাম কি, পেরিট্রপিক পর্দা, এবং এটা কি বৈষম্য ভেদ্য পর্দা। তারপর দেখো যে ঘাস ফড়িং এ তোমার যে মেসেন্টারন, যে প্রথমত মনে হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা, হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা ঘাস ফড়িং এর কোন অংশে থাকে, মানে পৌষ্টিক নালীর কোন অংশ থাকে, এটা প্রথম কথা এটা মনে রাখতে হবে, মেসেন্টেরন এবং স্টোমোডিয়ামের সংযোগস্থলে। এটা একটা কোশ্চেন আসে। আরেকটা কোশ্চেন আসে যে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা কয় জোড়া থাকে বা কয়টি থাকে, জোড়া বলে 6 জোড়া, কেন 6? আচ্ছা টি বলে তাহলে কয়টি মনে রাখবো, 12টি। তাহলে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকার সংখ্যা তো 12টি। তারপর এখানে তোমার দেখো যে মেলপিজিয়ান নালিকার প্রথম কথা হচ্ছে ঘাস ফড়িং এর রেচন অঙ্গের নাম কি, মেলপিজিয়ান নালিকা। কালার কেমন, হলুদ বর্ণ। তারপরে প্রোক্টোডিয়াম বা পশ্চাৎপোষী নালী। প্রথম কোশ্চেন যেটা, যে প্রোক্টোডিয়াম বা পশ্চাৎপোষী নালী ভ্রূণীয় কোন স্তর থেকে আসছে, তাহলে এটা মনে রাখবো হচ্ছে ভ্রূণীয় একটোডার্ম। তাহলে দুইটা পেলাম একটোডার্ম থেকে, একটা পেলাম অ্যান্ডোডার্ম থেকে। তারপর যেটা আসে যে পার্ট গুলো আগে মনে রাখতে হবে, যে প্রোক্টোডিয়াম বা পশ্চাৎপোষী নালী দুই নাম দিয়ে কোশ্চেন দিতে পারে। যে পার্ট কি আমরা আগেই বললাম, আমরা ইকরা দিয়ে মনে রাখি, ইলিয়াম কোলন রেকটাম মলাশয়। হ্যাঁ, রেকটাম বা মলাশয় বা পায়োছিদ্র বলি। যে যেটা আসে কোশ্চেনে সেটা হচ্ছে যে রেকটাল প্যাপিলা কোথায় থাকে, তাহলে রেকটামে থাকবে রেকটাল প্যাপিলা বা মলাশয়ে। সেকেন্ড কোশ্চেন যেটা, রেকটাল প্যাপিলা কয়টা, ছবি হিসাব করে ছবিগুলো দেখো, 1টা 2টা 3টা 4টা 6টা। রেকটাল প্যাপিলা কয়টা, 6টা। তারপর তোমার দেখো যে রেকটাল প্যাপিলার কাজ কি, হ্যাঁ রেকটাল প্যাপিলার কাজ নিচে কোনটা বা কোনটা নেবে কোশ্চেন দিতে পারে, যে মল থেকে অতিরিক্ত পানি, খনিজ লবণ, এসিড শোষণ করে এবং অপাচ্য অংশ সাময়িকভাবে জমা রাখা। তারপরে খেয়াল করে এখান থেকে যে পৌষ্টিক গ্রন্থি আমরা বললাম শুরুতে যে কোনটা বা কোনটা পার্ট নয়, এটা আসতে পারে যে ঘাস ফড়িং এর প্রধান পৌষ্টিক গ্রন্থির নাম কি, তাহলে মনে রাখতে হবে লালা গ্রন্থি। তারপর সেকেন্ড কোশ্চেন যেটা, ঘাস ফড়িং লালা গ্রন্থি কতগুলা থাকে, মনে রাখতে হবে 1 জোড়া বা 2টা। আর লালারস কি করে, তোমার এই যে ওদের খাদ্য গলাৎকরণ চর্বণে সাহায্য করে। হ্যাঁ, এবং ওরা মেইনলি লালারসটা কি করে, শর্করা জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। তাহলে লালারস ঘাস ফড়িং এর কোন জাতীয় খাদ্যের উপর কাজ করে, মনে রাখবা শর্করা জাতীয় খাদ্যের উপর। হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকার রসটা আমরা কি বলি, পাচক রস। এটা ইম্পর্টেন্ট। আমরা ঘাস ফড়িং তৃণভোজী আমরা আগে থেকে জানি। ঘাস ফড়িং দেখো খাদ্য নির্বাচন করে কিসের সাহায্যে, 2 পাল্পের সাহায্যে। তাহলে ঘাস ফড়িং ম্যাক্সিলারি এবং ল্যাবিয়াল পাল্পের সাহায্যে খাদ্য নির্বাচন করে। তাহলে এটা কোশ্চেনে দিতে পারে যে ঘাস ফড়িং খাদ্য নির্বাচন করে কোন অংশ দিয়ে, ম্যাক্সিলারি পাল্প থাকলে ম্যাক্সিলারি পাল্প, তারপর ল্যাবিয়াল পাল্প থাকলে ল্যাবিয়াল পাল্প। হ্যাঁ, যেটা থাকে সেটা হবে অ্যান্সার। তারপর আসো যে পরিপাক। হ্যাঁ, যে প্রথম কথা হচ্ছে ওদের লালারসের এনজাইম। কোশ্চেন যেটা আসলে লালারসের এনজাইম নিচে কোনটা বা কোনটা নয়। তো এখন আমরা দেখতে পাচ্ছি লালারসের এনজাইম কি থাকে, অ্যামাইলেজ, কাইটিনেজ, সিলুলোজ, এবং সবগুলো কি কি এনজাইম, শর্করাকে পরিপাককারী। এখানে আমরা দেখলাম লালারস মেইনলি কোন খাদ্যের উপর কাজ করে, তোমার শর্করা জাতীয় খাদ্যের উপর। তারপর এখন আরো যে ওদের পার্ট আছে, মেসেন্টেরন আছে, গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা। মেসেন্টেরন, ওইগুলা থেকে তোমার কি কি এনজাইম আছে, ওদের মোট অ্যামাইলোলাইটিক মানে শর্করা পরিবাহী এনজাইমের নাম কি কি আসতে পারে, ওদের অ্যামাইলোলাইটিক বা শর্করা পরিবাহী এনজাইম নিচের কোনটা বা কোনটা নয়, তাহলে অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ, ইনভার্টেজ। হ্যাঁ, তো দেখো এখানে বাকিগুলো পারবা, ইনভার্টেজ এটা আনকমন, ইনভার্টেজ একটু স্পেশালি মনে রাখবা।
প্রোটিওলাইটিক, যারা প্রোটিনকে পরিপাকের এনজাইম নিচের কোনটা বা কোনটা নয় বা দিতে পারে। দেখো এই পেপটাইডেস, প্রোটিওজ, হ্যাঁ, ট্রিপ টেস্ট স্পেশালি মনে রাখতে হবে, যেটা আনকমন। তুমি তোমার পরের স্টাইল হবে এরকম, তোমার 5টা নাম আছে, তুমি ধরো 5টা 4টা নাম ইজিলি পারো এমনি, তো তোমাকে যেটা একটু আনকমন, যেটা মনে থাকে না, এটা স্পেশালি মনে রাখবা। লাইপোলাইটিক একটাই মনে রাখার কিছু নেই, লাইপেস। তার মানে কি? তার মানে তোমার মন যে, তাহলে যদি আসে ঘাস ফড়িং এ কয় ধরনের এনজাইম? 3 ধরনের এনজাইম। তার শর্করাকে পরিপাককারী এনজাইমও আছে, প্রোটিনকে পরিপাককারী এনজাইমও আছে, লিপিডকে পরিপাককারী এনজাইমও আছে। এটা থেকে তোমার তেমন কিছু লাগবে না। এখানে ঘাস রক্ত সংবহন থেকে প্রথম কোশ্চেন যেটা, যে ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কেমন? হুম, আমরা জানি বদ্ধ, যে সরি, রক্ত সংবহন কেমন? অনুন্নত। ঘাস রক্ত সংবহন উন্নত না অনুন্নত? অনুন্নত, এটা একটা। আর ঘাস রক্ত সংবহন কেমন? মুক্ত বা লেকুনার। আর বদ্ধ কার ক্ষেত্রে? মানুষের ক্ষেত্রে। দেখো এখানে আছে মুক্ত আর বদ্ধ, এখানে দিয়ে দিছে যে আমরা মুক্ত রক্ত কোথায় পাবো? আর্থ্রোপোডা। আর আর্থ্রোপোডার মধ্যে কি আছে? আমাদের যে ঘাস ফড়িং। আর তারপর একটা আছে কি মলাস্কা। তাহলে মলাস্কার মধ্যে কারা আছে? যে শামুক, ঝিনুক, অক্টোপাস, ওদের মধ্যে আমরা কি পাবো? মুক্ত। তাহলে বদ্ধ কার ক্ষেত্রে পাওয়া যায়? যদি পর্বর কথা বলে, যেমন আমরা মানুষ আছি আমরা, তারপরে এনিলিডা পর্বের, আর হলো কর্ডেট প্রাণী। নন কর্ডেট মধ্যে তোমার এনিলিডা পর্ব, এনিলিডা পর্ব মধ্যে কারা আছে বলো? ক্যাচো, জোক, এগুলা। আর কর্ডেট যারা, সবাই, সবার মধ্যে আমরা কি পাবো? বদ্ধ পাবো। মুক্ত আর বদ্ধর পার্থক্যটা একটু খেয়াল করো, যে মুক্ত রক্ত সংবহনের অংশ কি কি, বদ্ধ সংবহনের অংশ কি কি, একটা কোশ্চেন। তারপরে যে সরাসরি কোষ টিস্যুর সংস্পর্শে আসে কোন সংবহনে? তাহলে মুক্ত। আর বদ্ধতে সরাসরি সংবহনে, সরাসরি কোষের সংস্পর্শে আসে না রক্ত। তারপর এটা আসতে আবার দেহ গহ্বরে রক্ত প্রবেশ করে কোন সংবহনে? মুক্ত। আর দেহ গহ্বরে রক্ত প্রবেশ করে না কার ক্ষেত্রে? বদ্ধের ক্ষেত্রে। কিন্তু মুক্তর আরেকটা নাম কি? লেকুনার, এটা মনে রাখতে হবে। তোমাদের কোশ্চেন দিয়ে দিল ঘাস ফড়িং রক্ত কেমন, দিয়ে দিল তোমার লেকুনার, বদ্ধ, অর্ধমুক্ত, পুরো, এরকম কোশ্চেন দিয়ে দিল। তাহলে তোমার মনে রাখতে হবে লেকুনারও হয়, মুক্ত বা লেকুনার বলি। তারপরে ঘাস ফড়িং এর রক্ত সংবহনের পার্ট নিচের কোনটা বা কোনটা? অনেক 3টা পার্ট। হিমোসিল, ওদের সিলোমটা, হিমোলিম ওদের রক্তটা, আর হৃদযন্ত্র। কারণ আমরা একটা হিমোসিল, হিমোসিল আমরা জানি, হিমোসিল একটা নাম কি বলে? মিক্সোসিল। কারণ কেন বলে? কারণ সিলোমিক গহ্বরটা ব্লাস্টোসিলের সাথে একীভূত হয়ে তৈরি হয়। তারপরে আসে এখানে আরেকটা যেটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে তোমার ওদের যে প্রকোষ্ঠ, আমরা কয় ধরনের সাইনাস বা প্রকোষ্ঠ পাবো, বা কয় ধরনের ওদের মিক্সোসিল পাবো। আর ওদের যে গহ্বর গুলা, কয় ধরনের গহ্বর বা কয় ধরনের সিলম পাবো? 3 ধরনের। একটা পেরিকার্ডিয়াল সাইনাস, একটা পেরিফেসাল, একটা পেরিনিউরাল। কোশ্চেন আসতে পারে হৃদযন্ত্র কোন সাইনাসে থাকে? তাহলে মনে রাখতে হবে পেরিকার্ডিয়াল, আমরা জানি কার্ডিয়াল মানে হৃৎপিণ্ড। আসতে পারে স্নায়ুরজ্জু কোথায় থাকে? মনে রাখতে হবে পেরিনিউরাল। আসতে পারে পৌষ্টিক নালী কোন সাইনাসে থাকে? তাহলে পেরিভিসেরাল। ভিসেরা মানে পৌষ্টিক নালী। তারপরে হিমোলিম্ফ, যেটা আমরা রক্ত বলি, যে মনে রাখতে হবে যে ঘাস ফড়িং এর রক্ত কালার, ঘাস ফড়িং রক্ত কেমন? সাদা মানে কালো, নাকি তোমার লাল না হলুদ? তাহলে মনে রাখতে হবে বর্ণহীন। তারপর ঘাস ফড়িং, মনে রাখতে ঘাস ফড়িং এর যে রক্তে কি কি থাকে না? হিমোগ্লোবিন থাকে না, এটা তোমার ইম্পর্টেন্ট, এই কারণে বর্ণহীন। তারপর ঘাস ফড়িং রক্তের পিএইচ কত? 6 থেকে 7, এর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পিএইচ কত? আপেক্ষিক গুরুত্ব কত? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 1.01 থেকে 1.06। তারপর যেটা কোশ্চেন আসে যে ঘাস ফড়িং এর হিমোলিম্ফ আবার কয়টা উপাদান? 2টা। হিমোলিম্ফ রস বা প্লাজমা বলে, একটা হিমোসাইট বলে। বলা হয় যে ঘাস ফড়িং এর রক্ত কণিকাকে কি বলা হয়? ঘাস ফড়িং রক্ত কণিকাকে আমরা কি বলি? হিমোসাইট বলি। হিমোসাইট। খেয়াল করো হিমোলিম থেকে বা রক্ত বা প্লাজমা কি কি কোশ্চেন আসতে পারে? একটা কোশ্চেন আসতে পারে প্লাজমার মধ্যে কত ভাগ পানি? 70 ভাগ। তাহলে এখন তুমি রিক্যাপ করো, মানুষের প্লাজমায় কত ভাগ পানি ছিল? 90 থেকে 92%। তারপরে খেয়াল করো ওদের যে আসতে পারে, কম ইম্পর্টেন্ট, সবুজ কালে এখান থেকে প্রশ্ন আসতে সম্ভাবনা কম, যে ওদের হিমোলিম্পে বা প্লাজমাতে কি কি থাকে? তাহলে যে আয়ন থাকে বা অ্যামিনো অ্যাসিড। আসতে পারে যে ট্রাইগ্লিসারাইডও থাকে ওদের ইয়াতে। এটা মানে রঞ্জক পদার্থ থাকে কিন্তু ওদের তোমার প্লাজমার মধ্যে, কিন্তু এটা কিন্তু হিমোগ্লোবিন না কিন্তু। তারপর কোশ্চেন আসতে পারে যে ঘাস ফড়িং এর রক্ত শ্বসনে কোনো ভূমিকা পালন করে কিনা। মনে রাখবা ঘাস ফড়িং এর রক্ত শ্বসনে কোনো ভূমিকা পালন করে না। কেন করে না? কারণ ওদের হিমোগ্লোবিন মতো কোনো শ্বাসসংযোগ নাই। তারপর এখান থেকে খেয়াল করে যেটা বললাম যে কেন
ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? হিমোসাইট। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং এটা ইম্পর্টেন্ট, ঘাসফড়িং এর রক্তকণিকা কি নিউক্লিয়াস বিশিষ্ট না নিউক্লিয়াস বিহীন? তাহলে মনে রাখতে হবে নিউক্লিয়াস বিশিষ্ট বা নিউক্লিয়াস ধারী, নিউক্লিয়াস যুক্ত। আমাদের হিমোসাইট সংখ্যা কত? এটা মনে রাখতে হবে 15,000 থেকে 60,000। কোশ্চেন আসতে পারে ঘাসফড়িং হিমোসাইট বা রক্তকণিকার সংখ্যা কত? 15 থেকে 60, 10 থেকে 20, 1.5 থেকে 2 লাখ, 30 থেকে 60। তাহলে মনে রাখতে হবে 15 থেকে 60,000। তারপর এটা আরেকটা আসতে পারে যে ঘাসফড়িং এর হিমোসাইট কয় ধরনের? 3 ধরনের। প্রাক বা প্রো হিমোসাইট, পরিবর্তনীয় বা ট্রানজিশন, আর একটা বড়। দুই নাম, প্রত্যেক নাম দিয়ে মনে রাখতে হবে। তার মধ্যে আবার আসতে পারে যে নিচ মানে ঘাসফড়িং এর কোন হিমোসাইট সবচেয়ে বেশি থাকে? তাহলে মনে রাখতে হবে ট্রানজিশনাল, যেটা 68% পাওয়া যায় হচ্ছে ট্রানজিশনাল। তারপরে খেয়াল করো যে যে ঘাসফড়িং এর হিমোসাইট যে কোন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত? তাহলে মনে রাখতে হবে কি ফ্যাগোসাইটোসিস করে। তাহলে ঘাসফড়িং এর হিমোসাইট গুলো কি আমাদের রক্তকণিকার মতো, শ্বেত রক্তের মতো, ওরাও কি করে? ফ্যাগোসাইটোসিস করে। আর ঘাসফড়িং কাজটা এটা কম ইম্পর্টেন্ট কাজ তো আমরা জানি, যেহেতু তোমার শ্বসন কার্যে, সবচেয়ে বড় কথা শ্বসন কার্যে কোনো ভূমিকা পালন করে না। রিডিং পড়বা। দেখো যে ওরা কি করে? জীবাণু ধ্বংসকরণ করে, দানার সংযোগ, খোলস মোচনে সাহায্য করে, ক্ষত নিরাময়। রিডিং পড়বা এটা। তারপর আসো যে ঘাসফড়িং এর হৃদযন্ত্র কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে ঘাসফড়িং এর হৃদযন্ত্র কয় প্রকোষ্ঠ? 7টি প্রকোষ্ঠ। তারপরে তোমার ঘাসফড়িং এর হৃদযন্ত্র দেখতে কেমন? নলাকার। প্রকোষ্ঠগুলো দেখতে কেমন? ফানেল আকার। আবার ঘাসফড়িং এর হৃদযন্ত্রে কি থাকে? তোমার অস্টিয়া বা ছিদ্র থাকে। হৃদযন্ত্রের সামনের অংশ কি বলে? সম্মুখের ওটা, পিছনের অংশ বলে পশ্চ দেওয়াটা। বারটা কোশ্চেন আসতে পারে যে ঘাসফড়িং এর প্রসারণে বা তোমার যেটা যে ঘাসফড়িং এর, খেয়াল করো, হৃদযন্ত্রকে বা হার্টকে কি ধরনের হার্ট বলা হয়? নিউরোজেনিক হার্ট বলা হয়। তারপরে ঘাসফড়িং এর মধ্যে কি ধরনের পেশি পাওয়া যায়? ঘাসফড়িং এর হৃদ প্রকোষ্ঠে বা হৃদযন্ত্রে কি ধরনের পেশি পাওয়া যায়? এলারি পেশি। এবং এলারি পেশি দেখতে কেমন? ত্রিভুজাকৃতি। তারপরে এখান থেকে আরো কোশ্চেন আসতে হবে যে তাহলে এখানে তুমি যখন নিউরোজেনিক হার্ট তুমি তখন রিক্যাপ করো। কি রিক্যাপ করবা? যে রুই মাছের হার্ট কেমন ছিল? ভেনাস হার্ট। মানুষের হার্ট কেমন ছিল? মায়োজেনিক হার্ট। খুবই ইম্পর্টেন্ট, ঘাসফড়িং এর হৃদস্পন্দন মিনিটে কত? তাহলে 100 থেকে 110 বার মিনিটে। তাহলে মানুষ এটা রিকেপ করো কত? 70 থেকে 80 বার। এভারেজ কত বলি? 75। যখন তুমি একই জিনিস, একই জাতীয় জিনিস পড়বো, তখন তুমি একটু তুলনামূলক করে পড়বা। কারণ যখন কোয়েশ্চেনে দিবে ধরো ঘাসফড়িং এর হৃদস্পন্দন কত, তোমার 100 থেকে 110 থাকবে, 70 থেকে 80 থাকবে, 75 থাকবে। আর সারা তোমাদের কমন তোমাদের বইতে যতগুলো হৃদস্পন্দন আছে সবগুলো দিয়ে দিবে, প্যাচ যাতে না লাগে। তো ঘাসফড়িং এর সমগ্র দেহে রক্ত সরবরাহ সময় লাগে কত? 30 থেকে 60 মিনিট। তবে মনে রাখতে হবে ঘাসফড়িং এর মধ্যে এলারি পেশি কতগুলো থাকে? এটা ইম্পর্টেন্ট। এলারি পেশি কতগুলো থাকে মনে রাখতে হবে? 6 জোড়া এলারি পেশি থাকে। আর 6 জোড়া মানে কি? 12টি। তারপর কিভাবে তোমার রক্তটা ফ্লো করে? আমরা জানি যে পেরি নিউরাল, হ্যাঁ খেয়াল করো যে পেরি নিউরাল সাইনাস থেকে যাবে পেরিভিসারাল, তারপর তোমার যাবে পেরিকার্ডিয়াল, তারপর হৃদযন্ত্র, হ্যাঁ তারপর সম্মুখ ওটা পুরো বডিতে সাপ্লাই হবে ওদের। তারপর অস্টিয়া। অস্টিয়া অস্টিয়া বা ছিদ্র থাকে কয়টা? অস্টিয়া বা ছিদ্র থাকে কয়টা? কয়টা কয়টা থাকে বা কয় জোড়া থাকে? অস্টিয়া থাকবে তোমার হচ্ছে 7 জোড়া বা 14টা। তাহলে মনে রাখবে এখানে অস্টিয়া যে থাকে, অস্টিয়া হইল 7 জোড়া বা 14টা। অস্টিয়া থাকে 7 জোড়া বা 14টা, খুব ইম্পর্টেন্ট। তারপর আসো সিলোম হিমোসিলের পার্থক্য। সিলোম হিমোসিল এটা একটু খেয়াল করো। হিমোসিল আমরা পাবো কার ক্ষেত্রে? তোমার ঘাসফড়িং এর ক্ষেত্রে। আর সিলোম তো আমরা মোটামুটি যে এনিলিডা থেকে কর্ডাটা প্রত্যেকটা পর্বের ক্ষেত্রে পাই। তারপরে আসো যে হিমোসিল কি করে, যেহেতু রক্ত আছে এর মধ্যে,
এটা পুষ্টি পদার্থ পরিবাহিত করে, কিন্তু সিলোম কিন্তু কোনো পুষ্টি পদার্থ পরিবাহিত করে না, কারণ সিলোমের মধ্যে কোনো রক্ত থাকে না। তাহলে আমরা হিমোসিল কোন পর্বের প্রাণীদের পাবো? আর্থ্রোপোডা ও মলাস্কা পর্বের প্রাণীদের পাবো। আর সিলোম পাওয়া যায় তোমার, আমরা শুরু থেকে পড়লাম যে তোমার প্রত্যেক মানে ওদের এই হিমোসিল তো আসছে কোথা থেকে? সিলোম থেকে তো আসছে। সিলোম আর ব্লাস্টোসিল মিলে কিন্তু ওর হিমোসিলটা হয়েছে আর কি। তাহলে হিমোসিলের বেনিফিট হচ্ছে, হ্যাঁ দেখো হিমোসিল কি বলছে? মেসোরার উদ্ভূত পেরিটোনিয়াম আবরণ। তাহলে হিমোসিলের মধ্যে কিন্তু কোনো পেরিটোনিয়াম আবরণ নাই, এটা জাস্ট রক্তপূর্ণ গহ্বর জাস্ট। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। ঘাসফড়িং এর রক্ত সংবহন, মানুষের রক্ত সংবহন আমরা জানি মানুষের রক্ত সংবহন বদ্ধ, ওদেরটা মুক্ত। পরীক্ষা আসতে পারে যে আমাদের মানুষের কি থাকে? হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায়, ওদেরটা আবার কি হিমোগ্লোবিন থাকে না। রক্তের উপাদান আমাদের থাকে 3 ধরনের রক্তকণিকা, ওদেরও 3 ধরনের রক্তকণিকা। আমাদের হৃৎপিণ্ডে থাকে 4টা প্রকোষ্ঠ, ওদের থাকে 7টা প্রকোষ্ঠ। তাহলে এবার মিলিয়ে মিলিয়ে পড়তে হবে, তাহলে এগুলো তোমার পরীক্ষায় দিবে। তারপর আসতে পারে যে এলআরইপিজি, মানুষের হৃৎপিণ্ডে কোনটা পাওয়া যায় না? মানুষের হৃৎপিণ্ডে কিন্তু এলআরইপিজি পাওয়া যায় না। এলআরইপিজি পাওয়া যায় কোথায়? ঘাসফড়িং এর হৃৎপিণ্ডে থাকে। কয়টা? 12টা, মানে 6 জোড়া। খেয়াল করো যে ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র, প্রথম করে যেটা আসতে পারে, ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র উন্নত না অনুন্নত? এটা তোমার প্রথম কোশ্চেন। মনে রাখো ঘাসের শ্বসন তন্ত্র কি? উন্নত। বাট ওদের শক্ত সংবহন কেমন? অনুন্নত। তো ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রের পার্ট গুলা কি কি আছে? শ্বাসচন্দ্র বা স্পাইরাকল। প্রথম মনে রাখতে হবে শ্বসনতন্ত্রের অংশ নিচের কোনটা বা কোনটা নয়? শ্বাসচন্দ্র বা স্পাইরাকল, শ্বাসনালী বা ট্রাকিয়া, বায়ুথলি, প্রান্তীয় কোষ বা ট্রাকিউল কোষ আছে ট্রাকিউল। প্রথম নাম পার্ট গুলো নাম মনে রাখতে হবে। তারপর আমরা জানি শ্বাসচন্দ্র কতগুলো থাকে? 10 জোড়া, আগে থেকে জানি। অবস্থানটাও আমরা জানি। বা শ্বাসচন্দ্র বা স্পাইরাকল আমরা যে বলি কয় জোড়া থাকে? 10 জোড়া। আর এই ঘাসফড়িং এর তার মধ্যে আমরা জানি কি 2 জোড়া বক্ষতে আর 8 জোড়া উদরে, আগে থেকে জানি এটা। যেখানে জোড়া আসতে পারে যে ঘাসফড়িং এর তোমার শ্বাসচন্দ্র বা স্পাইরাকল কয়টি থাকে? তাহলে 10 জোড়া মানে কি? 20টি। তাহলে বারবার বলতেছি এই অধ্যায়ের মধ্যে যেখানে জোড়া পাবা সেখানে তোমার টিও মনে রাখতে হবে। তারপর স্পাইরাকলের যে একটা পর্দা আছে, স্পাইরাকলের পর্দার নাম কি? পেরিট্রিম পর্দা থাকে স্পাইরাকলের মধ্যে। এই কথাগুলো তোমার পরীক্ষায় এইভাবে আসবে। তারপর দেখো ওদের যে ট্রাকিয়ার মধ্যে আমরা 3টা স্তর পাবো। ট্রাকিয়ার স্তর কয়টা? 3টা। কি কি? বাইরে থাকে ভিত্তি ঝিল্লি, মাঝখানে থাকে এপিথেলিয়াম স্তর, আর একদম ভিতরে থাকে কি? ইন্টিমা। তারপর মনে রাখতে হবে ওদের ইন্টিমাটা আংটির মতো বলয় গঠন করে, কি নাম হয়? টিনিডিয়া। আসতে পারে যে টিনিডিয়া পাওয়া যায় ঘাসফড়িং এর কোন অংশে? তাহলে মনে রাখবে ট্রাকিয়াতে। টিনিডিয়া আসলে জিনিসটা কি? ইন্টিমাটা পুরো হবে আংটির মতো বলয় গঠন করে সেটা। আসতে পারে যে ট্রাকিয়া চুপসে যায় না কেন? কেন যায় না? যদি কোয়েশ্চেন আসে অ্যান্সার করবে স্পাইরাকলের কারণে, তারপর তোমার হচ্ছে পেরিট্রিমের কারণে, নাকি তোমার হচ্ছে ধরো বায়ুথলির কারণে? মনে রাখবে টিনিডিয়ার কারণে। টিনিডি থাকা চুপসে যাবে না। তারপর ওদের ট্রাকিয়াল কাণ্ড কত অনুদৈর্ঘ্য? কতগুলো? 3 জোড়া থাকে। ও 3 জোড়া ট্রাকিয়াল কাণ্ড থাকে, তো সেই কথাটা মনে রাখবা যে 1 জোড়া থাকে পার্শ্বীয়, 1 জোড়া থাকে পৃষ্ঠীয়, 1 জোড়া থাকে অঙ্কীয়। 3 জোড়া। তারপর খেয়াল করো যে যে ওদের যে বায়ু ট্রাকিউল, হ্যাঁ, ওদের ট্রাকিউলের ব্যাস কত? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ট্রাকিউলের ব্যাস হচ্ছে 1 মাইক্রোমিটার। হ্যাঁ, 1 মাইক্রোমিটার, এককটা খেয়াল রাখবে, 1 মাইক্রোমিটার। তারপরে ট্রাকিয়া এবং ট্রাকিউলের পার্থক্য। প্রথম কথা মনে রাখতে হবে ট্রাকিয়ার ব্যাস কত? ট্রাকিয়া হচ্ছে একটু মোটা, হ্যাঁ, 2.5 মাইক্রোমিটার। আর ট্রাকিউল কত? মাত্র 1 মাইক্রোমিটার। তারপর যেটা আসতে পারে ইন্টিমা থাকে কোনটায়? আমরা ইন্টিমা থাকে হলো ট্রাকিয়া, ইন্টিমা থাকে না কত? হ্যাঁ, ইন্টিমা থাকে না, ট্রাকিয়ালে ইন্টিমা থাকে না। এটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর তোমার বায়ুপূর্ণ থাকে কে? ট্রাকিয়া। আর তরলে পূর্ণ থাকে কে? ট্রাকিউল। এই কথাগুলো একটু মনে রাখো, এগুলো তোমার পরীক্ষা জন্য দিতে পারে। তারপর ওদের যে এই যে খেয়াল করো যে যে ঘাসফড়িং এর শ্বসনে রক্তের কোনো ভূমিকা আছে কিনা? ভূমিকা নাই। কেন? আমরা আগে থেকে জানি, কারণ হচ্ছে তোমার কোনো শ্বাসসংযোগ থাকে না। এই কথাগুলো মনে রাখতে হবে, কোনো শ্বাসসংযোগ নাই।
কিন্তু এখানে খেয়াল রাখতে আরেকটা, যে ওদের শ্বাস গ্রহণ বা প্রশ্বাস মানে বাতাস গ্রহণ, ওদের প্রশ্বাসী শ্বাসতন্ত্র কারা? প্রশ্বাসী শ্বাসতন্ত্র কয় জোড়া মনে রাখতে হবে? প্রশ্বাসী হলো 4 জোড়া মানে 8টি। প্রশ্বাসী হলো 4 জোড়া মানে 8টি, মানে যেগুলো দিয়ে বাতাস প্রবেশ করবে প্রথম 4 জোড়া। বারবার বলতেছি, ঘাসফড়িং এর স্পাইরাকল গুলো অবস্থানের দিক দিয়ে 2 জোড়ার 8 জোড়া। প্রথম 2 জোড়া থাকে বক্ষতে, শেষ 8 জোড়া থাকে উদরে। তারপর আবার কাজের দিক দিয়ে 2 ভাগ। প্রশ্বাসী শ্বাসতন্ত্র বলা হয় প্রথম 4 জোড়াকে, আর নিঃশ্বাসী শ্বাসতন্ত্র বলা হয় হচ্ছে শেষ 6 জোড়াকে। মানে যেটা দিয়ে, তাহলে তো আবার আরেকটা বলতে পারি, আর আরেকভাবে কোশ্চেন আসতে পারে যে ঘাসফড়িং এর অক্সিজেন প্রবেশ করে কোন শ্বাসতন্ত্র দিয়ে? প্রথম 4 জোড়া দিয়ে বা প্রথম 8টি দিয়ে। কোশ্চেন আসতে পারে ঘাসফড়িং এর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে কোন, যে কোন অংশ, মানে কোন শ্বাসতন্ত্র দিয়ে? তাহলে শেষ 6 জোড়া মানে 12টি। ফ্লো চার্টটা একটু খেয়াল করো, তাহলে বুঝবা কিভাবে যাচ্ছে। বায়ুমণ্ডল থেকে বাতাসটা অক্সিজেন নিবে, হ্যাঁ, শ্বাসতন্ত্র ঘুরে 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 এসে তারপর তোমার আবার সেম, হ্যাঁ, ফ্লো চার্টটা একটু দেখতে পারো। এটা একটু কম, একটা রিডিং দিবা জাস্ট। এখানে যেটা আসে যে প্রথম কথা হচ্ছে ঘাসফড়িং এর প্রধান রেচনাঙ্গের নাম কি? ম্যালপিজিয়ান নালিকা। তারপর যেটা আসে ঘাসফড়িং এর সহকারী রেচনাঙ্গ নিচের কোনটা বা কোনটা নয়, বা অতিরিক্ত রেচনাঙ্গ, অতিরিক্ত বলে, সহকারী বলে। 3টা আসে, ইউরেট কোষ, ইউরিকাস গ্রন্থি, নেফ্রোসাইট। হ্যাঁ, ইউরেট 4টা, ওদের সহকারী বা আনুষঙ্গিকটা 4টা। একটা হচ্ছে তোমার ইউরেট কোষ, ইউরিকাস গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল। যেটা কোশ্চেন আসে যে তোমার নিচের কোনটা ঘাসফড়িং এর অতিরিক্ত রেচনাঙ্গ বা অতিরিক্ত রেচনাঙ্গ নয়, তাহলে 4টার মধ্যে 4টা থেকে 3টা নিবে ধরো, রেচনাঙ্গ নয় বললে আরেকটা ধরো দিয়ে দিল ম্যালপিজিয়ান নালিকা। তাহলে অ্যান্সার হবে ম্যালপিজিয়ান নালিকা। তাহলে তাহলে এখানে 4টা হচ্ছে তোমার ওদের অতিরিক্ত রেচনাঙ্গ। তারপরে ম্যালপিজিয়ান নালিকা কত মিলিমিটার লম্বা? 25 মিলিমিটার লম্বা। তারপর দেখো যে ঘাসফড়িং এর ব্রাশ বর্ডার গঠন করে কে? কোশ্চেন আসতে পারে ভিলাই, মাইক্রোভিলাই, গবলেট কোষ, এরকম কোষ। তাহলে অ্যান্সার হবে কি মাইক্রোভিলাই। মানুষও কিন্তু ঠিক সেম, আমাদের মানুষের মধ্যে কিন্তু ক্ষুদ্রান্ত্রের মধ্যে মাইক্রোভিলাই কি গঠন করে? ব্রাশ বর্ডার। তাহলে এভাবে মিলিয়ে পড়বা, মানুষও ঠিক সেম, ওদেরও ঠিক সেম। তারপর দেখো ওদের ম্যালপিজিয়ান নালিকা কোথায় ভেসে থাকে আমরা জানি, হিমোলিম্পে ভেসে থাকে। তারপর আসতে পারে যে ওদের প্রধান রেচন অঙ্গটার নাম কি? প্রধান রেচন বর্জ্যটার নাম কি? ইউরিক অ্যাসিড হচ্ছে ওদের প্রধান রেচন বর্জ্য। তারপর অতিরিক্ত বা আনুষঙ্গিক যেটা বলছিলাম এতক্ষণ ধরে, যে 4টা আছে দেখো, ইউরেট কোষ, ইউরিকাস, কোনটা কি? যে ইউরেট কোষ আসলে কি এক ধরনের ফ্যাট বডি বা চর্বি কোষ। ইউরিকাস গ্রন্থি, ইউরিকাস গ্রন্থি কই থাকে মনে রাখতে হবে? পুরুষ ঘাসফড়িং এর মাশরুম গ্রন্থিতে থাকে। নেফ্রোসাইট কোন সাইনাসে থাকে মনে রাখতে হবে? পেরিকার্ডিয়াল সাইনাসে থাকে, পেরিকার্ডিয়াল সাইনাস। তারপর তাহলে এখানে তোমার, তারপর কিউটিকল, যখন ওরা খোলস মোচন করে, খোলস মোচন করার সময় তোমার তখন এই যে কিউটিকল, এই যে দেখো কিউটিকল, ওরা যখন খোলস মোচন করবে তখন কিউটিকল সমূহের মধ্যে যে রেচন বর্জ্যগুলো যে জমা হবে, এগুলো তোমার খোলস মোচনের মাধ্যমে বের হয়ে যাবে। ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান বডি, যেটা প্রথম কোয়েশ্চেন আসে যে ঘাসফড়িং বা পতঙ্গের প্রধানের জন্য ম্যালপিজিয়ান নালিকার, মানুষের ক্ষেত্রে ম্যালপিজিয়ান বডি কার থাকে? মানুষের। তাহলে নালিকার বডির মধ্যে পেঁচানো যাবে না। তারপর ম্যালপিজিয়ান নালিকার সংখ্যা কয়টা? 100টা। আর ম্যালপিজিয়ান বডির সংখ্যা কয়টা? 2 বৃক্ক মিলে 20 লক্ষ। তারপর তোমার হচ্ছে আরেকটা আসে ম্যালপিজিয়ান নালিকার অবস্থান কোথায়? এটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোথায় থাকে ওরা? মনে রাখবা মধ্যপৌষ্টিক নালী, আর হচ্ছে মানে মেসেন্টেরন, আর হ্যাঁ মধ্যপৌষ্টিক নালী আর পৌষ্টিক নালীর মাঝখানে ম্যালপিজিয়ান নালিকার অবস্থান। তো ঘাসফড়িং কিছু সংবেদী অঙ্গ আছে, দেখো নামগুলো আগে মনে রাখবা কি কি সংবেদী অঙ্গ আছে। কোশ্চেন আসতে পারে ঘাসফড়িং নিচের সংবেদী অঙ্গ নিচের কোনটা? স্পর্শেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, স্বাদেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয়, শ্রবণ। আগে তোমার তাপেন্দ্রিয়, প্রথম নামগুলো আগে মনে রাখতে হবে। তারপর আসতে পারে যে স্পর্শেন্দ্রিয় কাজ করে কে? রোম এবং ব্রিসলরা। ঘ্রাণে হেল্প করে কে? ঘ্রাণের ক্ষেত্রে কাজ করে হলো তোমার অ্যান্টেনা। স্বাদের ক্ষেত্রে স্বাদ নিতে হেল্প করে ওদের ম্যাক্সিলারি পাল্প আর হচ্ছে ল্যাবিয়াম। দর্শনে হেল্প করে কি আমরা জানি? ওসিলিও হেল্প করে, একটা পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষীর মধ্যে বিম্ব গঠিত হয়। আর তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে ঘাসফড়িং এর দর্শন কাজে হেল্প করে কে? তাহলে ওসিলিয়ার পুঞ্জাক্ষী, যেটা অপশনে থাকে।
আলোর তীব্রতার পরিবর্তন অনুধাবন করে কে? তীব্রতার পরিবর্তন অ্যান্সার হচ্ছে দর্শনেন্দ্রিয়। আর শ্রবণের ক্ষেত্রে হেল্প করে কে? শ্রবণথলি বা টিম্প্যানাম। এটা আমরা আগে পড়ছি, অবস্থান কোথায়? উদরের প্রথম খণ্ডকে। আর তারপর এটা আসতে পারে যে ওদের তাপেন্দ্রিয় হিসেবে কাজ করে কোনটা? তাহলে টার্সাস, গোড়ালি যে বিদ্যমান টার্সাসে বিদ্যমান প্লান্টুলি প্যাড। অ্যান্টেনাও কিন্তু তাপ সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। দুইটা জিনিস তাপ সংবেদী অংশে কাজ করে, একটা হলো অ্যান্টেনা আর একটা হচ্ছে টার্সাস। টার্সাসের মধ্যে বিদ্যমান প্লান্টুলি প্যাড। খুবই খুব ইম্পর্টেন্ট যে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর একক কি? ওমাটিডিয়া বা ওমাটিডিয়াম। কি আকৃতি? তোমার ষড়ভুজাকৃতি, ষড়ভুজাকার, এবং তোমার দেখতে কি পুঞ্জাক্ষীগুলো দেখতে কেমন? বৃক্কাকার। হ্যাঁ, তারপর যেটা কোশ্চেন আছে ঘাসফড়িং এর প্রত্যেক পুঞ্জাক্ষীতে কতগুলো থাকে? ওমাটিডিয়াম 2000। যদি কোশ্চেন আসে ঘাসফড়িং এ মোট পুঞ্জাক্ষী কত থাকে, তাহলে মোট ওমাটিডিয়াম কত থাকে, তাহলে মনে রাখতে হবে মোট ওমাটিডিয়াম হচ্ছে 4000। বা শুধু নর্মাল কোশ্চেন দিল যে ঘাসফড়িং এ ওমাটিডিয়াম কত, 1000, 2000, 3000, 4, তাহলে অ্যান্সার হবে 4000। যদি উল্লেখ করে দেয় যে ঘাসফড়িং এর প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে কত হাজার পুঞ্জাক্ষী থাকে, 1, 2, 3, 4, তার 2000। তারপর এখানে প্রথম কোশ্চেন যেটা মনে রাখতে হবে ওমাটিডিয়ামের ক্ষেত্রে, যে ওমাটিডিয়ামের অংশ নিচের কোনটা বা কোনটা নয়। তাহলে নামগুলো মনে রাখতে কি? কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন, কোনটা কি আছে? আইরিশ রঞ্জক আবরণী আছে, রেটিনুলার কোষ, হ্যাঁ, র্যাবডোম, রেটিনাল রঞ্জক আবরণী, ভিত্তিপট স্নায়ু। তাহলে 10টা অংশ আছে, 10টা অংশের নাম মনে রাখতে হবে। ভিতর দিকে আসো, যে প্রথম কথা আসে যে ঘাসফড়িং লেন্সের মতো কাজ করে কোনটা? ওমাটিডিয়ামের মধ্যে কর্নিয়াটা লেন্সের মতো কাজ করে। দেখো এই যে লেন্সের মতো দেখতে কর্নিয়াটা, ছবি দেখে দেখে পড়বা। তারপরে তারপর মনে রাখবা কর্নিয়াজেন কোষ থেকে তৈরি হয় কর্নিয়াটা। আর তারপর আসো কর্নিয়াজেন কোষ থাকে কয়টা? 2টা, মানে এক জোড়া। তাহলে এগুলো তুমি তোমার পড়ার সাথে সাথে এই ছবির মধ্যে নিয়ে নিবা, তাহলে তোমার রিভিশন দিতে সুবিধা হবে। তারপর মনে রাখবা ক্রিস্টালাইন কোন কোষ থেকে তৈরি হয়? ক্রিস্টালাইন কোন কোন কোষ থাকে কয়টা? এটা মনে রাখতে হবে। ক্রিস্টালাইন কোন কোষ থাকে? 4টা থাকে ক্রিস্টালাইন কোন কোষ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর আসে যে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে কে? ক্রিস্টালাইন কোন। তারপর রঞ্জক আবরণী কয়টা? 2টা, আইরিশ আর রেটিনাল রঞ্জক আবরণী। তারপর একটা কোশ্চেন আছে রেটিনাল কোষ কয়টা? 7 বা 8টা। মনে রাখতে হবে। এই যে দেখো এখানে তুমি তখন লিখে ফেলবা যে দেখো রেটিনাল কোষ হলো 7 বা 8টা, 7 বা 8। র্যাবডম কোথেকে গঠিত হয়? রেটিনুলার কোষ থেকে। কোনটা থেকে কোনটা তৈরি হয়? তোমার এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসতে পারে এটা। খেয়াল করো যে মানে আলোক গৃহী তোমার এই রেটিনাল কোষ মনে রাখবা। র্যাবডম, যে আলোক গৃহীত হয়ে ঘাসফড়িং কোন অংশে? র্যাবডম। বা আরেকটা আসতে পারে বিম্ব গঠিত হয়ে কোথায়? তাহলে এটাও কিন্তু র্যাবডম অ্যান্সার। বা আলো গ্রহণ করে কে? সেটার অ্যান্সারও র্যাবডম। আর ওমাটিডিয়ামকে পরস্পর থেকে পৃথক করে রাখে কে? রেটিনাল রঞ্জক আবরণী। তো এইভাবে তোমার কোশ্চেন গুলো দিতে পারে। তারপরে তোমার ঘাসফড়িং এর মধ্যে যে বিম্বটা তৈরি হয় এটা তোমার মস্তিষ্কে নিয়ে যায় কে? স্নায়ুতন্তুগুলা। পুঞ্জাক্ষী সরলাক্ষীর পার্থক্য রিডিং পড়বা। অতটাই প্রথম কথা মনে রাখবা যে সরলাক্ষী থাকে কার কার? মনে রাখবা যে অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে থাকে। আর পুঞ্জাক্ষী থাকে কার? আর্থ্রোপোডা পরের প্রাণীদের। তারপর পার্ট গুলো মনে রাখতে হবে, যে তোমার আমরা তো জানি পুঞ্জাক্ষীর পার্ট তো আমরা জানি অলরেডি, তারপর সরলাক্ষীর পার্ট গুলো মনে রাখতে হবে। এখানে কর্নিয়া আছে, মিল দেখো, কর্নিয়া আছে। তারপরে এখানেও তোমার দেখো বাকি কোনটা মিল নাই। তাহলে এখানে সরলাক্ষীর মধ্যে আইরিশ থাকে, আলাদা লেন্স থাকে, রেটিনা থাকে, কোরেট থাকে, মানে আমাদের চোখটার কথা চিন্তা করো, স্ক্লেরা থাকে, পেশি থাকে, প্রকোষ্ঠ। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে মানুষ সরলাক্ষীর পার্ট নিচের কোনটা বা কোনটা নয়, এটা দিতে পারে এবার কোশ্চেনটা। তো আরেকটা কোশ্চেন দিতে পারে যে সরলাক্ষীতে কয় ধরনের বিম্ব গঠিত হয়? 1 ধরনের। কিন্তু পুঞ্জাক্ষীতে কয় ধরনের বিম্ব গঠিত হয়? 2 ধরনের, হ্যাঁ, ভিন্ন ধরনের, হ্যাঁ। মেইনলি মানে এক এক আলোতে এক এক ধরনের, মানে 2 ধরনের বিম্ব মেইনলি গঠিত হয়। তাহলে এখন আসলে আমরা বিম্বটা পড়ি, যে ওদের বিম্ব 2 ধরনের। একটা হচ্ছে আসতে পারে উজ্জ্বল আলোতে কোন ধরনের বিম্ব গঠিত হয়? উজ্জ্বল আলোতে গঠিত হয় মোজাইক, আর একটা নাম অ্যাপোজিশন। 2 নামই মনে রাখা লাগবে। কোশ্চেনটা আসতে পারে অনুজ্জ্বল আলোতে কোন ধরনের বিম্ব? অনুজ্জ্বল বা স্তিমিত, বা আরেকটা আসতে পারে কম আলোতে। কম আলোতে ঘাসফড়িং কোন ধরনের বিম্ব গঠিত করে? সুপার পজিশন বিম্ব।
সুপারপজিশন অ্যাপোজিশন বিমের পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। তোমার একটা যে কোনো একটা ভালো করে মনে রাখবা, সুপারপজিশন মনে রাখলে তার উল্টা হচ্ছে অ্যাপোজিশন। এখান থেকে যেভাবে কোশ্চেন দেয়, যেহেতু একটা তো বললাম যে কোন আলোতে কোনটা হবে, এটা প্রথম কথা ইম্পর্টেন্ট। তারপরে যে রেটিনাল, এখানে সুপার সব স দিয়ে মনে রাখবা। রেটিনাল এবং দুই যে রঞ্জক আবরণ সংকুচিত হয় কোথায়? সুপারপজিশনে। আর মোজাইকে কি বা অ্যাপোজিশনে কি? প্রসারিত হয়। তারপরে কোশ্চেন আসতে পারে সামগ্রিক বিম্ব গঠিত হয় কোন ধরনের প্রতিবিম্বে? সুপারপজিশনে। অস্পষ্ট বিম্ব গঠিত হয় কোথায়? সুপারপজিশনে। ঝাপসা প্রতিবিম্ব গঠিত হয় সব কি? সুপারপজিশন। তাহলে কি কোশ্চেন যদি আসে সুস্পষ্ট বিম্ব কোথায় পাবা? অ্যাপোজিশন বা মোজাইক। তারপর দেখো উলম্ব প্লাস তির্যক আলোকরশ্মি কোন ধরনের প্রতিবিম্বে, মানে মানে একই ওমাটিডি, একটা ওমাটিডিয়ামে তির্যক প্লাস উলম্ব উভয় আলোকরশ্মি আসে কোন ধরনের প্রতিবিম্বে? তাহলে সুপারপজিশন প্রতিবিম্বে। তাহলে সব স দিয়ে আমরা মনে রাখবো এগুলা। প্রথম কথা, ঘাসফড়িং কি? এক লিঙ্গিক প্রাণী। তো এটা ইম্পর্টেন্ট যে ঘাসফড়িং কি যৌন দৃঢ়তা সুস্পষ্ট। আমরা জানি স্ত্রী ঘাসফড়িং এ কিভাবে চিনবো আমরা? ওবিপোজিটর দিয়ে। যে পুং, ঘাসফড়িং এর পুং প্রজননতন্ত্রের অংশ কোনটা? শুক্রাশয়, শুক্রনালী, এগুলা কোনটা পার্ট? তার আগে প্রথমত নামটা পড়তে হবে বা কোনটা নয়। প্রধান ঘাসফড়িং এর পুং জনতন্ত্রের প্রধান অংশ কোনটা? প্রধান অংশ হলো শুক্রাশয়। শুক্রাশয় কি দিয়ে যুক্ত থাকে? দেখো মিডিয়ান লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে। তারপরে দেখো যে ওদের কি থাকে? সহায়ক গ্রন্থি থাকে। মনে রাখবো সহায়ক গ্রন্থি কার থাকে? তাহলে তোমার এই পুং পুং প্রজননতন্ত্র মানে পুরুষ ঘাসফড়িং এর। শুক্রথলি থাকে কার? পুরুষ ঘাসফড়িং এর। ঠিক সে মিস্ত্রি জনতন্ত্রের পার্ট নিচের কোনটা বা কোনটা নয়? আগে তোমার সবার আগে মনে রাখতে হবে কোনটা বা কোনটা নয়। তাহলে খেয়াল করো কি কি পার্ট? ডিম্বাশয়, ডিম্বনালী, যোনি, শুক্রধানী, সহায়ক গ্রন্থি। এখানে একটা শুক্রধানী আছে, এটা তোমার ইম্পর্টেন্ট। শুক্রধানী তাহলে পেঁচানো যাবে। শুক্রথলি থাকে হচ্ছে পুরুষ ঘাসফড়িং এর, আর শুক্রধানী থাকে কি? স্ত্রী ঘাসফড়িং এর। পেঁচানো যাবে না কিন্তু। প্রধান ওদের স্ত্রী জনতার প্রধান মুখ্য অঙ্গ কোনটা? ডিম্বাশয়। তো প্রতিটা ডিম্বাশয় কয়টা অনুডিম্বাশয় নিয়ে গঠিত? 6 থেকে 8টা। এগুলো কোশ্চেনে দিতে পারে। যোনি থাকে ওদের কোন খণ্ডকে? তো সপ্তম উদরীয় খণ্ডকে। এই যে বললাম শুক্রধানীটার নাম কি? কোশ্চেন আসলে শুক্রধানী বা স্পারমাথিকা কোন ঘাসফড়িং এর পার্ট? পুরুষ না স্ত্রী? তাহলে স্ত্রী ঘাসফড়িং এর পার্ট। কাজ কি? কাজ হচ্ছে তোমার ওরা এই শুক্রাণুকে জমা রাখা। পুরুষ ঘাসফড়িংতে যে শুক্রাণুটা আসবে সেটা সেটা তোমার নিষিকের আগ পর্যন্ত জমা রাখা। তারপর ইম্পর্টেন্ট যে ঘাসফড়িং এর যৌন মিলন কখন হয়? গ্রীষ্মের শেষ দিকে। তারপর আসবে যে ঘাসফড়িং এর ডিমটা কেমন? দেখো ডিম মানে হচ্ছে কুসুম সমৃদ্ধ। ঘাসফড়িং এর যে ডিমের চারপাশে কি থাকে? ভাইটালিন ঝিল্লি থাকে, তারপর কোরিয়ন থাকে। প্রাচীরগুলোর নাম মনে রাখতে হবে। আর শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করে কোন ছিদ্র দিয়ে? মাইক্রোপাইল দিয়ে। তো এগুলো একটু কম ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে যে ওদের ডিম পাড়ে কত, কোন সময় ডিম পাড়ে? শরৎকাল পর্যন্ত ডিম পাড়া অব্যাহত থাকে। ওরা টোটাল আসতে পারে ওরা কয়টা গুচ্ছ ডিম পাড়ে? 10টা গুচ্ছ ডিম। প্রতি গুচ্ছে ডিমের সংখ্যা কয়টা? 20টা। যদি আসে যে ঘাসফড়িং টোটাল একটা ঘাসফড়িং একটা সিজনে মোট কয়টা ডিম পাড়ে? তাহলে মনে রাখতো 200টা ডিম। তাহলে তিনটা সংখ্যা 10, 20, 200, তিনটা মধ্যে পেঁচানো যাবে না। তারপর আসলে যে ঘাসফড়িং এর ডিম্বাণু কেমন? সেন্ট্রোলেসিথাল, মানে কুসুমটা কেন্দ্রে সীমাবদ্ধ। তাহলে মনে রাখতে হবে ঘাসফড়িং এর পরিস্ফুটন কখন বন্ধ থাকে? শীতকালে। কোশ্চেন আসতে পারে ডায়াপোজ দেখা যায় কোন প্রাণীদের ক্ষেত্রে? ঘাসফড়িং বা ঘাসফড়িং কোনটা পাওয়া যায়? ডায়াপোজ পাওয়া যায়। মানে শীতকালে যে পরিস্ফুটন বন্ধ থাকে। তাহলে এভাবেও কোশ্চেন দিতে পারে শীতকালে যে পরিস্ফুটন বন্ধ থাকে এটা কি বলা হয়? ডায়াপোজ, মেনোপজ, ডায়াপোজ বলে। রূপান্তর, প্রথম রূপান্তর কয় ধরনের? অসম্পূর্ণ, সম্পূর্ণ। খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা উদাহরণ যে অসম্পূর্ণ রূপান্তর কাদের মধ্যে দেখা যায়? তাহলে মনে রাখবা ঘাসফড়িং আর তেলাপোকা। তাহলে আমাদের যে ঘাসফড়িং এর রূপান্তরটা কি? ইনকমপ্লিট। তারপর আসো যে অসম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থা কি বলে? এটা ইম্পর্টেন্ট। শিশু অবস্থার নাম হচ্ছে নিম্ফ। তো সম্পূর্ণ রূপান্তর খেয়াল করো। সম্পূর্ণ রূপান্তর কাদের ক্ষেত্রে দেখা যায়? প্রথম কথা এটা মনে রাখতে হবে। কাদের ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ রূপান্তর? মৌমাছি, প্রজাপতি। তারপর এটা ইম্পর্টেন্ট যে ঘাস সম্পূর্ণ রূপান্তরে ধাপ কয়টা? 4টা।
এবং সম্পূর্ণ রূপান্তরের শীর্ষ অবস্থার নাম কি? লার্ভা। তাহলে দুইটা পেঁচানো যাবে না? অসম্পূর্ণ রূপান্তরে শীর্ষ অবস্থার নাম কি, আবার সম্পূর্ণ রূপান্তরের শীর্ষ অবস্থার নাম কি? হ্যাঁ, এবার কোশ্চেন দিতে পারে। তারপরে ডিম ফুটে যে তরুণ ঘাসফড়িং বের হয়, এটার নামে কি? যে বাচ্চা ঘাসফড়িং এর নামে কি? নিম্ফ। তার মনে রাখতে হবে একটা ঘাসফড়িং কতবার খোলস মোচন করে? হ্যাঁ, মনে রাখবা 5 বার খোলস মোচন করে। 5 বার খোলস মোচন করে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর পূর্ণাঙ্গ ঘাসফড়িং তৈরিতে টোটাল সময় লাগে কত? আমরা জানি 2 মাস সময় লাগে। পূর্ণাঙ্গ ঘাসফড়িং তৈরিতে মোট সময় লাগে কত? 2 মাস। এই কথাগুলো মনে রাখতে হবে। এই যে বললাম 5 বার খোলস মোচন করে, আর খোলস মোচন তোমার ঘাসফড়িং রূপান্তর সম্পূর্ণ হইতে টোটাল সময় লাগে কত? 2 মাস সময় লাগে। তারপর দুইটা মোচনের মধ্যবর্তী দশার নাম কি? ইনস্টার। ইনস্টার কাকে বলে, বা দুই মোচনের মধ্যবর্তী দশার নাম কি? ইনস্টার। তারপর ঘাসফড়িং এর রূপান্তরে যে হরমোনের ভূমিকা, এই ঘাসফড়িং এ তোমার কয়টা অন্তঃক্ষরা গ্রন্থি পাওয়া যায়? 4টা। প্রথমত এটা নামগুলো মনে রাখতে হবে, যে আসতে পারে খুব ইম্পর্টেন্ট, যে ঘাসফড়িং এর তোমার অন্তঃক্ষরা গ্রন্থি নিচের কোনটা বা কোনটা নয়। দেখো 4টা: ইন্টার সেরেব্রাল গ্রন্থি, প্রোথ্রাসিক, কর্পোরা এলাটা, কর্পোরা কার্ডিয়াকা। তো যেটা আসে ইন্টার সেরেব্রাল গ্রন্থি থেকে কোন হরমোন আসে? মনে রাখতে প্রোথোরাসিকোট্রপিক হরমোন, বা আরেকটা নাম মস্তিষ্ক হরমোন। এর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন আসে, যে একডাইসন হরমোন কোন গ্রন্থি থেকে আসে? তাহলে প্রোথোরাসিক গ্রন্থি থেকে। আর একটা কোশ্চেন আসে যে প্রোথোরাসিক গ্রন্থিকে একডাইসন হরমোন ক্ষরণে সহায়তা করে কে? এই প্রোথোরাসিকোট্রপিক, মানে প্রোথোরাসিকোট্রপিক হরমোনটা কার উপর কাজ করবে? প্রোথোরাসিক গ্রন্থির উপর। আরেকটা আসে খোলস মোচনে, খোলস মোচন কার একটা নাম কি? মোল্টিং। খোলস মোচন বা মোল্টিং এ কোন হরমোন কাজ করে? এটা কোশ্চেন আসে। একডাইসন। আর খোলস মোচনকে আরেকটা নাম বলে একডাইসিসও বলে। তারপরে কর্পোরা এলাটাতে কি হরমোন আসে? তোমার একটা হচ্ছে জুভেনাইল হরমোন আসে, একটা গোনাডোট্রপিক হরমোন আসে। তারপর দেখো আরেকটা কর্পোরা কার্ডিয়াকেতে কি আসবে? গ্রোথ হরমোন। দেখো কোনটাতে কোন হরমোন আসে, এখানে আবার আছে, দেখো কোনটাতে কোন হরমোন আসে, কোনটার মেইন কাজ কি, এটাও কিন্তু আছে। দেখো আমরা যে বললাম ইন্টারসেরেব্রাল গ্রন্থি যে প্রোথোরাসিক গ্রন্থিকে উদ্দীপ্ত করে, প্রোথোরাসিক কোষ থেকে যে এক ডাইসন আসবে সেটা মোল্টিং নিয়ন্ত্রণ করবে, মানে খোলস মোচন। কর্পোরা এলাটা থেকে যেটা আসে জুভেনাইল, মানে নিম কোন দশায় কোনটা মনে রাখতে হবে। কর্পোরা এলাটা থেকে নিম মানে বাচ্চা অবস্থায় নিঃসৃত হবে জুভেনাইল, আর প্রাপ্তবয়সে তৈরি হবে গোনাডোট্রপিক। তাহলে জুভেনাইল যেটা আসবে এটা কি নিম দশার বৈশিষ্ট্যকে নির্ধারণ করবে, আর প্রাপ্তবয়স্কে গোনাডোট্রপিক এসে কি করবে? ওর জননাঙ্গের পরিপূর্ণতা ঘটাবে। নিম্ফ আর পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর পার্থক্য, তাহলে অসম্পূর্ণ রূপান্তরে আমরা শিশু অবস্থার নাম বলি নিম, এটা ইম্পর্টেন্ট। আর পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর আরেকটা নাম কি? ইমাগো বা পূর্ণাঙ্গ ঘাসফড়িং, এটা ইম্পর্টেন্ট। তারপর একটা মোল্টিং ঘটে কার, বা খোলস মোচন হয় কার? নিম্ফের। মোল্টিং ঘটে না কার? পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে আসো এই কথাগুলো এইভাবে তোমার কোশ্চেনগুলো দিতে পারে, এখানে ইম্পর্টেন্ট। তারপরে ডানা অনুপস্থিত কার? নিম্ফের। আর থাকলেও খুবই ক্ষুদ্র। আর 2 জোড়া ডানা থাকে কার? পুরুষ পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর। ঘাসফড়িং অর্থনৈতিক গুরুত্ব খেয়াল করো। আমরা জানি যে এই যে অনেকে খাদ্য হিসেবে খায়, যে গ্রিকরা পঙ্গপালকে তোমার গুঁড়া করে ময়দা বানিয়ে খায়। হ্যাঁ, তারপর তোমার অনেক পোকাগুলো কৃমির মাধ্যমিক পোষক হিসেবে কাজ করে। এই যে পোকাগুলো মানে ঘাস ভেঙে অনেক কৃমি বাস করে, মানে মাধ্যমিক পোষক হিসেবে। প্রধান প্রধান শব্দপ্রতীক সার সংক্ষেপ, আমরা এখন যা যা বললাম এগুলো সব সার সংক্ষেপ পড়বা এখন, তাহলে তোমার আবার রিভিশন হবে। এই যে আমরা বলছিলাম পার্শ্ব দেশে প্লিউরন থাকে, যে বহিঃকঙ্কাল প্রত্যেকটা স্ক্লেরাইড বলে। হ্যাঁ, দেখো তুমি দেখো মিলে দেখো না। তারপরে হ্যাপাটিক সিকা কয় জোড়া থাকে? দেখো 6 জোড়া। বা গ্যাস্ট্রিক সিকা, ওদের যে রক্তে পূর্ণ গহ্বরের নাম কি? হিমোলিম্ফ। হ্যাঁ, তারপর দেখো এই যে যে ঘাস ফড়িং এর শ্বাসতন্ত্র কতগুলো? 10 জোড়া বা 20টা। উজ্জ্বল আলোতে কোন বিম্ব তৈরি করে? কম আলোতে কোন বিম্ব তৈরি করে? হ্যাঁ, তো দেখো এখানে তুমি আরেকবার পড়বা, তখন তোমার রিভিশন হবে। এই যে ডায়াপোজ বলছিলাম, যে শীতকালে যে ওদের পরিস্ফুটন বন্ধ থাকে, এটার নামটা কি? তাহলে ভাইয়া যেভাবে যেভাবে বললাম তোমার দেখবা, ইনশাল্লাহ দেখবা। হ্যাঁ, এখানে এই কোশ্চেন গুলি যে দেখো, প্রথম কোশ্চেনটা খেয়াল করো, যে হ্যাপাটিক সি এর কত জোড়া লম্বা স্বচ্ছ নালিকা থাকে? হ্যাপাটিক সিকাতে কয়তো জোড়া লম্বা? 6 জোড়া বা 12টা। তাহলে এখান থেকে তুমি এগুলো তোমার দেওয়া হয়েছে, তাহলে দেখো তো আমরা ভাই যেভাবে পড়ালাম, তাহলে তোমার এই জিনিসগুলো সুন্দর করে পড়ে ফেলিও। ভাই যেভাবে দেখাই দিলাম কোনটা থেকে কোন, মানে মেন মেন অংশগুলা, তোমার পুরো জিনিসটা একদম ওভারঅল টোটস্থ করার দরকার নেই, কি আছে কি নাই। হ্যাঁ, খুঁজে খুঁজে বের করবা।
এবং কমন জিনিস ঘাস পানির কিছু জিনিস মানুষের সাথে মিল আছে, হ্যাঁ, বা একই পার্ট মানুষেরও আছে ওদেরও আছে, তাহলে এগুলো মানে মানুষের সাথে মিলাই মিলাই পড়বা, তাহলে ভুলবা কম। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করবা, আরো একটু ভালো করে পরিশ্রম করো। হ্যাঁ, ইনশাল্লাহ সবার জন্য ভালো একটা রেজাল্ট ওয়েট করতেছে, সেটা সুসংবাদ।